Like, share, subscribe, and press the bell icon to never miss an update from Just News. Yes, a warm welcome to all my esteemed guests only at Just News Talking Straight with Sandeep. First of all, I am really honored that today I have two of my very close friends and Dada from two countries are sitting together. We are maintaining the lockdown today and we are maintaining the social distancing today and we are together today. So this is also a new type of show which I am doing today. I'm really honored and grateful that they have given me their precious time. আমি সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আমার শোতে টকিং স্ট্রেট উইথ সন্দীপে। আমার যারা দর্শক আছে প্রত্যেককে আমি বলবো যে ইফ ইউ হ্যাভ এনি কোয়ারি ডু tune into Just News, JUST, NEWS. You can get all the updates, and if anybody has any kind of questions to me, আমার সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ করার যদি কারোর ইচ্ছে থাকে, please don't go into my Facebook profile. These are already booked. 6 profiles are totally full. Please go to my page Sandeep Bhattacharya, SANDEEPBHATTACHARYA. That is my official ID page. Please go there. Do ping me. Do give me messages. I will surely revert you all back. আপনারা মেসেজ পাঠাবেন আর আমি অবশ্যই প্রত্যেককে রিপ্লাই দেব। তো যেমন বলছিলাম আমার শোতে দুজন মানুষ আছে দুটো কান্ট্রি থেকে। একজন আছে আমার খুব কাছের দাদা সায়নদেব চট্টোপাধ্যায়, ওনাকে আমরা প্রত্যেকেই চিনি। উনি প্রথমে হচ্ছেন একজন সামাজিক কর্মী, সোশ্যাল ওয়ার্কার, তারপর উনি একজন পলিটিশিয়ান অ্যান্ড অবশ্যই উনি এখন তৃণমূল যুব কংগ্রেসের স্টেট সেক্রেটারি। A warm welcome Shayondev Chattopadhyay in our show Talking Straight with Sandeep. আর আমাদের মধ্যে আছেন মোহাম্মদ ফয়সাল ইসলাম ফ্রম বাংলাদেশ। হি ইজ দ্য ডিরেক্টর অফ হোটেল রয়্যাল ইন্টারন্যাশনাল লিমিটেড, যেটা আছে খুলনাতে। আমি ঠিক বলেছি, জায়গাটা আমি ঠিক বলে দিয়েছি, কারণ আমি আগেরবার বাংলাদেশ বলেছিলাম, এখন এটা খুলনা। আই হ্যাভ কারেক্টেড মাইসেলফ। তো a warm welcome মিস্টার ফয়সাল ভাই ইন মাই শো। জি ওয়েলকাম ভাইয়া, বহুত ধন্যবাদ। আমি প্রথমেই সায়নদার কাছে যাব। আমরা সবাই জানি সায়নদার মানে জেঠুকে আমরা প্রত্যেকেই চিনি, সায়নদার বাবা, যিনি হচ্ছেন আমাদের রাজ্যের ভারপ্রাপ্ত বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায়। আমি দেখেছিলাম ওনার বাড়িতে গিয়ে প্রত্যেক দিন উনি সকালবেলা মানুষকে কিভাবে সার্ভ করেন। এটা আমি কোনো প্রমোশন করছি না, এটা আমি সত্যি কথা বলছি, আমি নিজে গিয়ে দেখেছি। সেখানে আমি সায়নদাকেও দেখেছি, উনি ওনার বাবার পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যে আসুক যেখানে আসুক তাদেরকে সার্ভ করে যাচ্ছে। ওটা কিন্তু করোনার আগের ঘটনা বলছি, করোনার সময় ঘটনা বলছি। করোনায় তো এখন করেই যাচ্ছে। মানে অনেকজন হয়তো বলবে আমাকে যে তুমি যেহেতু ক্লোজলি অ্যাসোসিয়েটেড সবার সঙ্গে, তার হয়তো প্রমোট করছো। আপনারা যাবেন, আপনারা নিজেরাকেই দেখবেন। আর প্লিজ রাজ্য সরকার হোক কে প্লিজ কোনোভাবে কটাক্ষ করার আগে ভাববেন, কারণ ইটস ভেরি ইজি টু ক্রিটিসাইজ আ পারসন বাট ভেরি ডিফিকাল্ট টু ওয়ার্ক ফর আ পারসন। খুব ডিফিকাল্ট কাজ করা। যারা ক্রিটিসাইজ করছে তারা একটু এখন ক্রিটিসাইজটা করা বন্ধ করুন প্লিজ। আপনারা রাস্তায় নেমে মানুষের পাশে এসে দাঁড়ান, দুটো চাল ডাল দিন, আগে দিন তারপর ক্রিটিসাইজ করুন, কারণ বহু ঘটনা ঘটেছে, তাই রেসপেক্টে আমি এই ঘটনা বললাম। আর আমার একদিন মনে পড়েছে, মানে আমি গেছিলাম শোভনদার কাছে, মানে সায়নদার বাবার কাছে। আমি দেখলাম উনি কত সিম্পল। উনি সেদিন চুল কাটে গেছিলেন বাবার, মানে সেখানেও হেঁটে গেছেন। প্রথমবার আমি দেখেছি একজন মিনিস্টার সে তার পাড়াতে থেকে মানে যে নাপিত, মানে যেখানে বাবার শপ, সেখানে উনি হেঁটে গেলেন, হেঁটে এলেন। মানে আমার এটা সত্যি দেখা যে এটাই তো হচ্ছে মানে গ্রাসরুট পলিটিক্স, এটাকেই বলা হয়। অ্যান্ড মানুষ সত্যিকারে যারা মানুষের জন্য কাজ করে ডাউন টু আর্থ হয়ে, তাদের কিন্তু কোনো রকম কোনো গাড়ি বাড়ি লাগে না, তারা এমনি হাঁটবে, তাদের পেছনে এমনি মানুষ দাঁড়াবে, যেটা ওনার সঙ্গে থাকে। আর সায়নদেব চট্টোপাধ্যায় এমন একজন মানুষ যিনি ওইভাবেই তার বাবার আদর্শে দীক্ষিত হয়ে মানুষদের জন্য সার্ভ করছে। তো সায়নদার কাছে আমার প্রথম প্রশ্ন, সায়নদা ওয়েলকাম টু ইউ ইন মাই শো। তোমাকে আমি প্রথম বলছি যে কিভাবে এই করোনার সময় তুমি মানুষদের পাশে এখন দাঁড়াচ্ছ। আমি দেখেছি তুমি প্রচুর রেশন দিচ্ছ, শোভন জেঠু রেশন দিচ্ছে, তো আর কি করছো যদি একটু ছোট করে বলো। First of all, thank you, Shandip, for the invitation to join your show. So I am also thankful to Just Studio because Shara Bochuri I've seen Just Studio is doing a lot of good work, starting from doing movies to doing spreading out news and also very good videos throughout the internet. Or Shandip, you are like an own brother. মানে আমাদের তো একদম আমাদের অনেক জায়গায় কমন জায়গায় আমাদের দেখা সাক্ষাৎ হয়ে থাকে।
এখন সেটা কয়েক মাস বন্ধ আছে ডেফিনেটলি, বাট আই এম হোপফুল দ্যাট উই উইল অল রিজিউম আওয়ার লাইফস ওয়ান্স अगेन। মানে এটা একটা আনফরসিন টাইমস দ্যাট উই আর গোয়িং থ্রু। আমরা হয়তো শুরুতে, ইনক্লুডিং মি, আমি নিজেকে বলবো না আমি বাদ নয়, আমিও হয়তো শুরুতে খুব লাইটলি জিনিসটাকে নিয়েছিলাম, বিকজ আমাদের লাইফ টাইমে আমরা কেউ এই জিনিসটাকে চোখে দেখিনি বা আমরা ভাবতেও পারিনি যে এরকম একটা কিছু হতে পারে। তো ইনিশিয়ালি প্রচুর মানুষ এটাকে লাইটলি নিয়েছিলেন, এবং এর একটা বড় কারণ হলো শুরুতে কিন্তু মানুষ এতটা জানতে পারেনি যে কি হচ্ছে অ্যাকচুয়ালি, আনটিল ইট স্প্রেড আউট। মানে অলরেডি দ্য ড্যামেজ হ্যাড বিন ডান যতদিনে মানুষ ব্যাপারটা জেনেছেন। এবার কোনো মানুষেরই কিন্তু আমাদের যখন লকডাউন অ্যানাউন্স হয়, মানে যেহেতু আমি একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত, আমি তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত, এবং আমি এটা গর্ব করে বলি যে দেশে যখন লকডাউন অ্যানাউন্স হয়নি তার আগে সর্বপ্রথম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু লকডাউন ঘোষণা করেন আমাদের রাজ্যে। তো এই ব্যাপারটা কিন্তু একটা খুব ক্রিটিক্যাল, যে মানুষ কিন্তু সময় পায়নি। অনেক মানুষ আরেকটাও ব্যাপার আমি জানি যে ইন্টারন্যাশনাল ফ্লাইটস গুলো যদি আরো আগে বন্ধ হয়ে যেত অনেকটা কিন্তু ভালো হতো, কারণ এই ডিজিজটা কিন্তু ইজ নট ফ্রম বেঙ্গল, ইট হ্যাজ কাম ফ্রম আউটসাইড। তো এটা আমাদের মুখ্যমন্ত্রী অনেকবার বলেছিল যে ইন্টারন্যাশনাল ফ্লাইটস গুলো বন্ধ করা হোক, তো এটা ওই সময় হয়নি, তার ফলে কিন্তু অনেকটা এটা স্প্রেড হয়ে গেছিল ইনিশিয়াল। ডেফিনেটলি এটা তো মানে বাইরে থেকেই এসছে, আমরা জানি। হয়তো এটা সোর্সটা অনেক রকমের স্পেকুলেশনস আছে, এখনো কনক্রিট কেউ বলতে পারছে না কোথা থেকে হয়েছে, ল্যাব থেকে হয়েছে না বাদুর থেকে হয়েছে না প্ল্যাটিপাস থেকে হয়েছে, রোজই নতুন কিছু শোনা যায়, উৎসটা এখনো জানা যায়নি। কিন্তু আমরা লোকেরা বলেছে এটা ম্যান-মেড, লোকেরা এটা এখন অবধি বলেছে সমীক্ষায় যেটা ম্যান-মেড, এটা নাকি ইটস নট কনক্রিট। সন্দীপ, আমরা এটাকে মানে করতে পারি না এখনো, যে ভার্ডিক্ট দিতে পারি না, কারণ এখন সেইভাবে যাই হোক প্রেডিকশনস, রাইট। তো আমরা এখন বিভিন্ন জায়গায় আমাদের শুরু থেকেই প্রচুর মানুষ আছেন যারা মানুষের সাহায্যে কিন্তু এগিয়ে আসছেন। এবার সন্দীপ, তোমার কথা ধরেই আমি বলছি যে অনেক মানুষ রাস্তায় যারা নামেননি, তারা হয়তো যারা নামছেন তাদেরকে সাহায্য করছেন। আমাদের আমরা যেরকম ভাবে যে রেশনগুলো আমরা ডিস্ট্রিবিউট করেছি, বাবার বয়স 76 বছর বয়স, বাবাকে মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন নেত্রীরা বলেছেন যে যেহেতু হি ইজ ওভার 75, ওনাকে একদম না বেরোতে। তো যা তুমি নিশ্চয়ই জানো যে বাবা রাসবিহারী কেন্দ্রের বিধায়ক, এবং সেখানে প্রায় 2 লাখের ওপর ভোটার। এবার সেখানে একটা কনসিডারেবল, আমাদের তো মানে সাধারণ মানুষ, মধ্যবিত্ত, নিম্নবিত্ত প্রচুর মানুষ আছে যারা এক্সপেক্ট করে থাকেন এখন আমরা সাহায্য পাবো, এবং রাজনৈতিক সে পৌরপিতা হোক, কাউন্সিলর হোক বা এমএলএ হোক বা এমপি হোক, এটা মানুষের একটা এক্সপেকটেশনই আছে যে আমরা সাহায্য পাবো। তো সেইখানে রাস্তায় নেমে দাঁড়িয়ে যাদের দরকার তাদের চিহ্নিত করে এই যে আমরা সাহায্যটা করতে পারছি, এটা একটা মানে ভগবানের কাছে নিজেও যেদিন জবাব দেবো সেদিন জবাব দিতে পারবো যে হ্যাঁ, অন্য মানুষের জন্য কিছু করতে পেরেছি আমরা নিঃস্বার্থভাবে, এখানে পাওয়ার কিছু নেই। কিন্তু ব্যাপারটা হলো এখন আস্তে আস্তে আমরা দেখছি যে থিংস আর চেঞ্জিং, লকডাউন রিল্যাক্স হচ্ছে কিছুটা, কিন্তু কেস বেড়ে যাচ্ছে, কেস কমছে না। আজকের ডেটে 85,000 ভারতবর্ষে, ইট ইজ মোর দ্যান চায়না, ইট ইজ মোর দ্যান চায়না। সো সেটা কিন্তু আনসার্টেন, মানে আমরা জানি না যে পরবর্তীকালে কি হবে, কিন্তু লকডাউন তো হালকা হতেই হবে, কারণ আমাদের ইকোনমিক্যাল ইনফ্রাস্ট্রাকচার না তো ভেঙে যাবে। মানে সেটা যদি আমরা কোনো কিছু ইমার্জেন্সি সার্ভিসেস যদি স্টার্টও না করি তাহলেও তো অসুবিধে, কি বল? অ্যাবসলিউটলি করতেই হবে, নয়তো মানে মানুষের পোস্ট রিয়াকশন অফ দিস লকডাউন সেটা কিন্তু আরো ডেঞ্জারাস। কারণ মানুষ যারা জবলেস তারা আজকে বাড়িতে বসে আছে, যারা কালকে বেরোবে তারা চাকরির খোঁজে বেরোবে, চাকরি পাবে না, এবং একটা ম্যাসিভ একটা সিচুয়েশন কিন্তু সামনে আসছে, যেটার জন্য মানে ইট উইল বি ডেঞ্জারাস। তো সেই ক্ষেত্রে মানুষের পাশে যতটা আমরা দাঁড়াতে পারবো, যতটা সাহায্য করতে পারবো, সেটাই ততটাই আমাদের সমাজের জন্য। আরেকটা প্রশ্ন বলেই আমি ফয়সাল ভাইয়ের কাছে যাব, সেই প্রশ্নটা ফয়সাল ভাইকেও করবো, সেটা হচ্ছে তোমাকে আগে জিজ্ঞেস আনবো। ওয়ার্ক ফ্রম হোম একটা খুব মানে এখন ইউজ টু টার্ম হয়ে গেছে, সবাই বলছে ওয়ার্ক ফ্রম হোম। আমরা দেখো আজকে বসে আছি, প্রথমেই বললাম সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে কিন্তু আমরা ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমেই সবাই এক হয়ে গেছি, সেভাবে কিন্তু ওয়ার্কটাও নাকি ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমেই হচ্ছে। তো
দেখো সোশ্যাল ওয়ার্ক তো তুমি বাড়ি থেকে করতে পারবে না, ইট ইজ ইম্পসিবল, সবাই আমরা জানি। সো এখন তোমার ওটায় কোনো বিরাম নেই, তোমাকে রাস্তায় নেমেই কাজ করতে হবে, খুব জেনুইন কথা। এবার তোমার যে আরেকটা সেগমেন্ট আছে, তুমি যেহেতু লিগাল ডিপার্টমেন্টে আছো, তো সেটা কি ওয়ার্ক ফ্রম হোম থেকে হয়, মানে সেটা কি পসিবল? আমরা ডে 1 থেকেই আমরা এই যেরকম এখানে আমরা স্কাইপে কথা বলছি, ঠিক তেমনি ভাবে আমরা অফিসেরও প্যান ইন্ডিয়া আমরা জুমে রেগুলার বেসিসে আমাদের কনফারেন্সেস চলেছে। এবার আমাদের রিয়েল এস্টেটের কাজ, রিয়েল এস্টেটে আমাদের লিজিং হয়, কমার্শিয়াল লিজিং। আমি ফয়সাল ভাইকেও জিজ্ঞাসা করবো, ওয়ার্ক ফ্রম হোম, ফয়সাল ভাই তুমি বাংলাদেশে আছো, হোটেল ইন্ডাস্ট্রি চালাচ্ছ, আর কি কি ব্যবসা থাকে সেটা বলো। তোমার তো শুধুমাত্র হোটেল ইন্ডাস্ট্রি শুধু আমি জানি, আর কি কি আছে বলো। আসলে দাদা তোমাকে অনেক ধন্যবাদ আমার এই প্রোগ্রামে অ্যাড করার জন্য। আসলে আমরা সবসময় দেখে আসছি প্রোগ্রামটা হয় স্টুডিওর ভিতরে, তুমি শিখাই দিলে ওয়ার্ক ফ্রম হোমটা তুমি স্টার্ট করলে, তোমাদের তো আমাদেরই এরকম ব্যাপার না, অনেকজনই করছে ওয়ার্ক ফ্রম হোম, সেটা ব্যাপার না। আমরা জাস্ট চেষ্টা করছি। আমাকে যখন অফার দিয়েছিল সুচন্দ্রা, আমি সুচন্দ্রাকেও থ্যাঙ্কস জানাবো, সুচন্দ্রা বানিয়া যেমন ভাবে সায়নদাও বললো ফর ইনিশিয়েটিং দিস গ্রেট আইডিয়া। ইনফ্যাক্ট আমি জাস্ট নিউজের পুরো টিমকে থ্যাঙ্কস দেবো, কারণ দে আর দ্য মেইন পিপল হু আর মেকিং দিস প্রোগ্রাম আ হিট। আই এম অনলি দ্য ফেস, নাথিং এলস। তো এবারে আমি জাস্ট একটাই কথা বলবো তোমাকে ফয়সাল ভাই, যে ওয়ার্ক ফ্রম হোম মানে তুমি আগে বলো যে তুমি কি কি সাথে, হোটেল ইন্ডাস্ট্রি তো তোমার একটা বিজনেস, তার সাথে কি কি আছে তোমার বিজনেস? আমাদের বিজনেস হোটেলের সাথে আমাদের ট্যুরিস্ট বিজনেস আছে। আমাদের সুন্দরবনে আমরা প্যাকেজ ট্যুর প্রোগ্রাম করে থাকি। তুমি যে জানবা আমাদের রমজান মাস চলছে, এই মুসলমানদের সামনে ঈদ আসছে। আসলে তুমি যেটা বলছো সেটা হচ্ছিল করোনা ভাইরাস আমাদের কোভিড-19 আমার অনেক কিছু শিক্ষা দিয়ে গেছে। আমরা এটা অবস্থা ছিলাম না, আমরা টেরই পাইনি আসলে আমাদের পরে কি হতে যাচ্ছে, আমাদের সামনে যে কি দাঁড়াবে। আমরা স্টার্ট হয়েছে, দাদা যে কথাটা বললো সেটাই সত্যি কথা, কেউ অতটা ইম্পর্টেন্ট দিইনি। এখন যে জিনিসটা দাঁড়াই গেছে, আমাদের একটা অফিস সেট আপ সব জায়গায় আছে, মানে প্রতিষ্ঠানের ভিতরে একটা অফিস সেট আপ থাকে। আর আমাদের মতো লোক বাড়িতে যদি এইভাবে বসে থাকি তাহলে প্রতিষ্ঠান তো গেছেই। তুমি আমাকে একটা প্রশ্নের জবাব দাও, ওয়ার্ক ফ্রম হোম এই কথাটা তোমার হোটেল ইন্ডাস্ট্রি, ট্যুরিজম ইন্ডাস্ট্রি তো পুরো ইম্পসিবল। ওয়ার্ক ফ্রম হোম তুমি কি করবে ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে? তো হোটেল ইন্ডাস্ট্রি কি তুমি কোনোভাবে তোমার অ্যাডমিনিস্ট্রেশন রান করাতে পারছো 1% ওয়ার্ক ফ্রম হোম করে? ইজ ইট পসিবল? না, এইটা এই মুহূর্তে সম্ভব না। কেন সম্ভব না? আমাদের সরকার বলেই দিছে আপাতত হোটেল, মোটেল, টুরিস্ট সবকিছু এখন লকডাউন। এখন এই ধরো আমি তোমাকে জাস্ট বোঝাই জিনিসটা তো বুঝতে পারবো। আপনি যে এখন 20 থেকে 30% বাঙালিরা কলকাতাতে ডাক্তার দেখায়, ইন্ডিয়াতে। আমার এখন এই ইম্পর্টেন্ট দ্বারা এসে তোমাদের এখান থেকে ওষুধ আনার দরকার, সেই ওষুধটা আমরা হাতে পাচ্ছি না, কেন আমাদের অলরেডি ডাক্তারের প্রেসক্রিপশন দিয়ে দিছে এই ওষুধটা খাইতে হবে। আমরা এখন ইন্ডিয়ার সাথে টাচে থাকি, কথা বলি, ডাক্তার বলছে এইভাবে ওষুধগুলো কেনেন। আমাদের এখন ইম্পর্টেন্ট তোমাদের দেশে যাওয়ার দরকার অথবা ডাক্তার দেখানোর দরকার। ওয়ার্ক ফ্রম যেটা বলছো সেটা হচ্ছে এই মুহূর্তে আমাদের হোটেলটা হচ্ছে সবাইকে নিয়েই ক্লাব বিজনেস, সবাই আসবে, তুমি আসবা, আরো অন্য লোক আসবে। এখন এটাকে না কোনো লোকই আসছে না। আর ট্যুরিজম ইন্ডাস্ট্রির অবস্থা কি দেখতে পাচ্ছ? ট্যুরিজম ইন্ডাস্ট্রি ওটা তো বোধহয় আমার মনে হয় বিগত আরো 1 বছরে কোনো কিছু আমার মনে হচ্ছে না হবে, কারণ যা অবস্থা, টুরিস্ট কি আসবে? আমরা যেটুকু আমরা বিভিন্ন জায়গা থেকে সোশ্যাল মিডিয়া তো বিভিন্ন জায়গা থেকে যে সংবাদটা পাচ্ছি ভেবে কথা হয়, 1 বছরের ভিতরে যদি এটা নর্মাল হয়, 1 বছরের ভিতরে এটা স্বাভাবিক হবে না। লোকেরা ভয়েতেও থাকবে, লোকেরা কিন্তু বেরোতে চাইবে না, বেরোতে চাইবে না। আর এখন যেটা আমরা পুরো ক্লোজ, আমাদের হোটেলের একটা কোনো গেস্ট নাই। আমার কেন খুলনা শহরের অনেক হোটেলে কোনো গেস্ট নাই। সরকার আমাদের বলছে যেটুকু আপনাদের হোটেল আছে, ডাক্তার, নার্স। প্রথমে আমাকে একটা কথা বলো, আরেকটা কথা, বাংলাদেশে এই মুহূর্তে অবস্থা কিরকম? বাংলাদেশে বিষয়টা হচ্ছে কি, তুমি আমাদের এখানে নজর রাখতে হবে বা খেয়াল রাখো, আমাদের অলরেডি রমজান চলছে, আর 8 দিন পর আমাদের ঈদ চলে আসছে।
সবার ভিতরে মনে করছে করোনা ভাইরাস এটা আমাদের বাঙালির জন্য হবে না, অথবা আমাদের এটা একটু সমস্যা, অতটা ফরেন কান্ট্রি যেভাবে হয়েছে আমাদের অতটা হবে না। আমাদের একটু শিথিল করেছিল সরকার, একটু শিথিল করেছিল, ছোটটা শিথিল করে কিছু মার্কেট ওপেন করছিল, অথবা এই দোকানপাট কিছু শিথিল করছিল। তো যেদিন শিথিল করছে তার থেকে একদিনই তোমার 1100-1200 মানুষের আক্রান্ত হয়ে গেছে। আবার ক্লাব এটাকে লকডাউনে নিয়ে আসছে। অলরেডি আমাদের সরকার 30 তারিখ পর্যন্ত এটা খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ফয়সাল ভাই বললো, সরকারের উপরে কিন্তু নয়, এটা মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেসটা আসতে হবে যে আমাদের কিছু হবে না বলে বেরিয়ে যাব, ওটা কিন্তু কেউ করলে কিন্তু খুব মহা সমস্যা। একদমই ঠিক বলেছে ফয়সাল ভাই, যেটা আমাদের রাজ্যের জন্য মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করছেন সেটা উনি তো ওনার তরফ থেকে 100% দিচ্ছেন, কিন্তু মানুষকেও কিন্তু অ্যাওয়্যার হতে হবে, মানুষকে কিন্তু সজাগ হতে হবে, মানুষকে কিন্তু শুনতে হবে যেটা হায়ার অথরিটি স্টেট গভর্নমেন্ট বলছে বা হায়ার অথরিটিস যেটা বলছে। ফয়সাল ভাই আরেকটা প্রশ্ন তোমার কাছে আমি করবো, বলছি ইকোনমি বলে মনে হচ্ছে, মানে হোয়াট উইল বি দ্য ইকোনমিক্যাল কন্ডিশন আফটার দিস লকডাউন ইন ইউর সেগমেন্ট, মানে তোমার সেগমেন্ট মানে হচ্ছে ট্যুরিজম ইন্ডাস্ট্রি অ্যান্ড হোটেল ইন্ডাস্ট্রি, কারণ ওটা তো লকডাউন ওপেন হওয়া মানেই তো হোটেলে লোক ঢুকে শুরু করে দেবে না, অ্যান্ড ট্যুরিজমও স্টার্ট হবে না। তো তুমি কিভাবে তোমার স্টাফ যারা আছে, যারা এমপ্লয়িজ আছে, যারা ধরো তোমার উপরে নির্ভরশীল মানুষ, তাদেরকে তুমি কিভাবে স্যালারি দেবে বলে ভাবছো? বিকজ আজকে ধরে রাখো তুমি মালিক, কিন্তু সেই সমস্ত মানুষ যারা তোমার সঙ্গে আছে তারাও কিন্তু একটা ছোট বাড়ি কিনেছে বা ছোট একটা গাড়ি কিনেছে তোমার উপরে নির্ভর করে। আজকে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তাদেরকেও কিন্তু সেই সমস্ত মানুষদেরকে হেল্প করতে হবে। হয়তো স্যালারিটা ফুল দিতে পারবে না, কারণ ইন্ডাস্ট্রিয়ালিস্টেরও আজকে ইনকাম নেই যে বিজনেস করছে, কিন্তু অল্প অন্তত স্যালারি দিক যাতে সেই মানুষটা সাস্টেন করতে পারে, সেটা আমার বক্তব্য। কিছু কিছু জায়গায় আমি শুনলাম যে রিসেশন হচ্ছে, সবাইকে বের করে দেওয়া হচ্ছে চাকরি থেকে। তো আমি বলবো যারা আছে, যারা ব্যবসাদার আছে, প্রত্যেককে আমি বলবো যে আপনারা প্লিজ একটু ট্রাই করবেন, কারণ যারা আপনার মানে ওয়ার্কার্স, যারা আপনার এমপ্লয়িজ, যারা আপনার স্টাফ, তারা কিন্তু আপনার অ্যাসেট, তারা কিন্তু আপনার র মেটেরিয়াল। যদি রিয়েল এস্টেটের ভাষায় বলতে হয়, তারা কিন্তু আসল র মেটেরিয়াল যারা আপনাদের জন্য কাজ করে। তো তাদেরকে কিভাবে মেনটেন করছো ফয়সাল ভাই, একটু বলো আর তোমার প্ল্যানটা। ভাইয়া তুমি খুব ভালো একটা প্রশ্ন করেছো। আসলে আমরা ব্যবসায়ী, আমাদের চিন্তাধারা থাকে, আমাদের লভ্যাংশটা আমরা বেশি চিন্তা করি, সব ব্যবসায়ীরা এটাই চিন্তা করে। একদম সব ব্যবসায়ীরা যে প্রতি মাসে ব্যবসা করে লাভ করে স্টাফকে বেতন দিবে এমনটা না, কিছু মালিকদের জমানোর টাকা থাকে। এখন এটা কোনো স্যালারি আসবে না, এটাকে তাকে বাঁচার জন্য তাকে একটা খরচ দিতে হবে, কোনো স্যালারি না। মালিকের করতে হবে, তাকে তার আন্ডারে 50টি স্টাফ আছে যার বেতন 20,000 টাকা, তাকে যা চলার জন্য তাকে একটা অ্যামাউন্ট দিতে হবে, ওকেও দিতে হবে যার বেতন 20,000 ছিল, যে জিএম পর্যায়ে অথবা ম্যানেজার পর্যায়ে। আর যে আমি তোমার একটা খুব ভালো পয়েন্ট তুমি বললে যে সবার মধ্যে ক্যাপাসিটি থাকবে না, ওয়ার্কিং ক্যাপিটাল, মানে একটা ব্যবসাদারের কিন্তু একটা ওয়ার্কিং ক্যাপিটাল থাকে। Each businessman has a working capital. So working capital has been affected due to this COVID-19. তো আমাদের যে বড় বিজনেসম্যান আছে তাদের কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল থাকে, তো তারা কি কিছুদিন অন্তত তাদের মানে স্টাফদেরকে মেনটেন করতে পারবে? আর যারা ধরো এন্টারপ্রেনার, মানে যারা ধরো প্রথম স্টার্ট করেছে বিজনেসটা, একটা ছোট ব্যবসা শুরু করেছে, আর COVID-19 এসে গেছে, তাদের যেমন ওয়ার্কিং ক্যাপিটাল একদম নেই, তো তাদের পক্ষে আমার মনে হয় না যে স্টাফকে কিভাবে স্যালারি দেবে, আমার একটা বড় মানে কোয়েশ্চেন মার্ক। কিন্তু যারা ধরো অনেক দিন ধরে বিগ বিজনেস করছে তাদের পক্ষে একটা ওয়ার্কিং ক্যাপিটাল আছে, তারা কিছুদিন টানতে পারবে, কিন্তু একটা সার্টেন সময়ের পর আমিও মানে জানি না মানে কি অবস্থা হবে। বিকজ যেটা সায়নদা একটু আগে বলছিল যে কিছু আমাদের স্টেটে কিছু মানে রুলস এন্ড রেগুলেশন শিথিল করা হয়েছে, একটা কারণেই শিথিল করা হয়েছে, কারণ ব্যবসাদার যদি না বাঁচে তো স্টাফ তো বাঁচবে না। একদম এটা ইন্টারকানেক্টেড। কি বলবে ফয়সাল ভাই? আমি ওইটাই বলছি, একটা কোম্পানির বেতন ছিল 10 লক্ষ অথবা 20 লক্ষ টাকা, কিন্তু রিপুটেশন কোম্পানি বলা হয়। ওই স্টাফের মাসেই বেতন ছিল 20 লক্ষ টাকা অথবা 10 লক্ষ। টোটাল স্টাফদের তার আন্ডারে আছে 200 জন স্টাফ অথবা 100 জন স্টাফ, তাদের ওইটা বেতন হিসেবে আসবে না। এই 10 লাখ টাকা তাকে খেয়ে পড়ে যেন বাঁচতে পারে সেই ধরনের অ্যামাউন্ট তাকে দিতে হবে। যে জিএম, আমি যে কথাটা বলতে চাইতাম, যে জিএম পাইতো 20 লাখ টাকা আর যে পিয়ন পাইতো 6,000 টাকা,
একটা একই দুজনকে একইভাবে দেখতে হবে, এখন স্টাফের বেতন আসবে এটাকে একদম মানে সবাইকে করোনা একেবারে এক করে দিয়েছে, মানুষকে মানবিক হতে হবে মনুষ্যত্বটা আগে। জি, এটাই এই 10 লক্ষ টাকা তাকে 4 মাস বসে তাকে দিতে হবে, একদম মোটে দেবে না, তাহলে তো এত বড় রেপুটেশনাল কোম্পানি যারা বিজনেসম্যান আর তাদের এখন টাকা নেই। এখন লকডাউনটা বাংলায় মানে ইন্ডিয়া বাংলাদেশ মিলেই বলছি আমাদের এখানে 2 মাস, অন্য দেশে আরো বড়ভাবে করে দিছে। এখন আমাদের আসলে আমাদের দেশের যেই অবস্থা, আপনাদেরও সে একই দেশের সেই অবস্থায়, আমাদের পার্থক্য করলে কিছুই হবে না, আমরা সবাই একই। আমরা এখন সরকারকে একটু চিন্তা করতে হবে, ব্যাংকদেরও একটু চিন্তা করতে হবে, যারা ইন্টারেস্ট মানে লোন নিয়ে যারা ব্যবসা করছে একটু যেন সরকার যেন ব্যাংক যেন শিখে একটা জিএসটি রিলিফও হওয়া উচিত, জিএসটি রিলিফ, জি জিএসটির উপর একটা বড় ব্যাপার হওয়া উচিত। আমার মনে হয় জিএসটি রিলিফ হলে কেন্দ্রীয় সরকার যদি এটা দেখে জিএসটি রিলিফের ব্যাপারটা, আমার মনে হয় খুব ভালো হয়। আচ্ছা, আমি সায়নদার কাছে যাবো, লিগ্যাল জায়গাটা, লিগ্যাল ইন্ডাস্ট্রির ওয়ার্ক ফ্রম হোম, যেটা তুমি কথা বলতে বলতে বেরিয়ে যেতে পারে, তোমার কাজের জন্য ব্যস্ততার জন্য বহু মানুষ তোমাকে ফোন করছে আমি জানি, তার মধ্যে তুমি সময় দিচ্ছ, আমি রিয়েলি গ্রেটফুল। বলছি যে লিগ্যাল ইন্ডাস্ট্রির অবস্থাটা কি জায়গায় আছে, ওয়ার্ক ফ্রম হোম কি অ্যাপ্লিকেবল তোমার ইন্ডাস্ট্রির জন্য? না, যারা কোর্ট প্র্যাকটিস করে তাদের জন্য একদমই অ্যাপ্লিকেবল নয়। যেহেতু আমি সার্ভিসে আছি, ইটস এ ডিফারেন্ট থিং, আমি স্যালারিড পার্সন, তো ওটা আমার সিনারিওটা ডিফারেন্ট। আমার অবভিয়াসলি মাইনে কেটেই এখন পাচ্ছি একটা, যেহেতু যে জায়গায় ফেজল ভাই আছেন সেই জায়গায় হয়তো আমাদের কোম্পানির যারা প্রমোটার তারা এখন ওই জায়গায় আছেন, তো যেহেতু রেভিনিউ জেনারেশন কমে গেছে, সেহেতু অবভিয়াসলি যে চোখে ফেজল ভাই বললেন যে এমপ্লয়ীদের দেখা উচিত ওইভাবেই দেখতে হবে। কিন্তু যারা কোর্টে যান প্র্যাকটিস করতে, তাদের কিন্তু টোটালটাই জীবিকা, লাইভলিহুড হলো কোর্টে মামলার ওপর। মানে আইনি কোর্ট রুমে যাবেন, মামলা করবেন, মক্কেল আসবেন, জাজ রায় দেবেন, বেল মুভ হবে, এইসবের ওপরই তাদের জীবিকা চলে। যারা অসংখ্য আমার বন্ধুরা আছে যারা ফার্ম চালায় নিজেদের, এবার সেই ফার্ম চালাতে গেলে অন্তত পক্ষে একজন ক্লার্ককে এমপ্লয় করতে হয়, একজন জুনিয়র থাকতে হয়, তো এবার তাদের কিন্তু আবার সেই সিনিয়রকে পয়সা দিয়ে রাখতে হয়। তো এটা যদি কোর্ট না খোলে, কোর্টে ভিডিও কনফারেন্সিং এ যে আমরা দেখছিলাম কয়েকটা মামলা হচ্ছে, দিস আর ভেরি লিমিটেড, খুব লিমিটেড, মানে একটা দুটো ক্রিটিক্যাল মামলা হচ্ছে। বাট ইন জেনারেল আমরা যদি আজকে একটা ডিস্ট্রিক্ট কোর্টে যাই, সন্দীপ তুমি, মানে আই ডোন্ট নো whether you have gone to a district court or not, you will আমি যাইনি এখনো। আচ্ছা, শুটিং এর জন্য যেতে হয়নি এখন? জানি তো না, মানে এমনি আমাদের শুটিং হাই কোর্টে হয়েছে লাস্ট একটা কাজে, কিন্তু আমি ডিস্ট্রিক্ট কোর্টটা আমি জানি না। যাই হোক, হাই কোর্টে ইউ হ্যাভ সিন দ্য সিনারিও, ইউ হ্যাভ সিন কত কত উকিলরা ঘুরে বেড়াচ্ছে, তো সবাই তাদের মক্কেলদের মানুষের ফিল্ম ইন্ডাস্ট্রির মতো, মানে ওকালতি আর ফিল্ম ইন্ডাস্ট্রি এক জায়গায় এক, কারণ যতটা নাম হবে তার কিন্তু সেভাবেই কিন্তু তার মানে অ্যাবসলিউটলি। আজকে সন্দীপ, ইউ অলসো নো বিইং ইন দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি হাউ ক্রিটিক্যাল ইট ইজ ফর ইউ। আমি তো শুনছিলাম 4-5টা ভেরি পপুলার ধারাবাহিক বন্ধ হয়ে যাচ্ছে, তো আমি খুব চিন্তিত। আমি এই পয়েন্টে একটু হাইলাইট করব, কালার্স বাংলাতে এটা হয়েছে, এন্ড উই ডোন্ট নো কি হোয়াট উইল হ্যাপেন নেক্সট, কারণ আমাদের শুটিং, এটা খুব ভালো প্রশ্ন তুমি আমাকে করে দেওয়ার সুযোগ করলে, এটা হচ্ছে যে শুটিং হল, রেস্টুরেন্ট বা যে কোনো গ্যাদারিং এর স্পেস, সেখানে নাকি প্রিকশন নিয়ে হবে বলেছে, সবাইকে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে। তো সেটা ধরে রাখো, আজকে মলে কি কেউ সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করলো, প্রিকশন নিলো, খুব ভালো। ভাই আমাদের ইন্ডাস্ট্রিতে শুটিং এ কিভাবে প্রিকশন নেবে? আমাকে তো মেকআপকে তো মুখে মেকআপ লাগাতে হবে, তোমার যে ইভেন্ট, তুমি এত বড় বড় ইভেন্ট করো, উই অল নো, উই হ্যাভ গন টু ইউর ইভেন্ট। তোমার লাস্ট বক্সিং যে ইভেন্টটা হলো শোভনদেব চট্টোপাধ্যায়ের, আমাদের মাননীয় মন্ত্রী বিদ্যুৎ দপ্তরে, তোমার বাবা মানে জেঠু, তো সেখানে আমি দেখেছি তুমি কিভাবে অর্গানাইজ করে সুন্দরভাবে করেছো প্রোগ্রামটা। আমি খুব লাকি যে ওটা আগে হয়ে গেছে, মানে এটা ওই সময় হলে, এই সময় হলে আর কেউ কিছু করতে পারতো না। মানে সব থেকে বড় ব্যাপার এই ইভেন্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড শুটিং ইন্ডাস্ট্রি, মানে হলে তো এফেক্ট হচ্ছে, শুটিং ইন্ডাস্ট্রি, ইভেন্ট ইন্ডাস্ট্রি যেন পুরোপুরি শাটডাউন, মানে ওটা যেন পুরো তালা মেরে রাখা হয়েছে, মানে ওটার কোনো অল্টারনেটিভ নেই, কারণ ওখানে তো সোশ্যাল ডিস্টেন্সিং মেনে ইভেন্ট করছে, মানে আমি এটা অবাক। আর শুটিং এ কিভাবে সোশ্যাল ডিস্টেন্সিং মেইনটেইন করবে? ইট উইল বি ভেরি ডিফিকাল্ট, বিকজ তুমি শুটিং, সন্দীপ, ইউ ক্যানট ওয়্যার আ মাস্ক আর হাতে গ্লাস পরে তুমি শুটিং করতে পারবে না, তো which is মানে I don't know what is the future আমি of this. বড় ব্যাপার আজকে
ফিউচার মানে আজকে অনেকজন বলছে কি বলতো যে ওটিটি ফিউচার, সিনেমা হলে লোকে যাবে না, এই করবে না। আমি বললাম ভালো ছবি হলে সবাই যাবে, সবকিছু দেখবে, কিন্তু তার প্রবলেম যেটা আগে ভাই শুটিংটা তো করতে হবে, আমাকে তো রোল অ্যাকশন কাটটা করতে হবে। আমি যদি সেটাই না করতে পারি তাহলে মিডিয়ামটা দিয়ে আমি কি করবো? তাহলে সবাইকে একবার অ্যাট লিস্ট ইনফেক্টেড হতে হবে, অন আ লাইটার নোট ইনফেক্টেড হয়ে রিকভার হতে হবে। মানে সবথেকে বড় ব্যাপার এন্ড সবথেকে এখন ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ইমিউনিটি ডেভেলপ করা। এটা সবাই বলছে যে ইমিউনিটি না ডেভেলপ করতে পারলে কোনো উপায় নেই। দ্যাট ইজ দ্য থিং। সাধারণত তুমি কন্টিনিউ করো, তুমি যেটা বলছিলে তোমার ডিপার্টমেন্ট নেই, লিগ্যাল ডিপার্টমেন্ট। হ্যাঁ, তো এইটা একটা বড় সমস্যা। তো বাট কোর্টে কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা পসিবিলিটি আছে, বিকজ কোর্টে মানে তুমি নাও কন্ট্যাক্টে আসতে পারো উইথ ইচ আদার, বাট ওটা মানে কি হয়, যেহেতু যদি কোর্ট একবার ওপেন করে দেওয়া হয়, তাহলে উকিলের সংখ্যা মাল্টিপ্লাইড বাই মক্কেলের সংখ্যা, তাতেই ভিড়টা হয়ে যাবে। তো ওইটা আমি নিশ্চিতভাবে কোনো অ্যাডমিনিস্ট্রেশন কোনো প্ল্যানিং নেই করে, বাট কোর্ট ইজ ওয়ান প্লেস যেখানে কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং করার একটা সুযোগ আছে, বিকজ ওখানে মানুষের সাথে নাও কন্ট্যাক্টে না এসে কাজ হতে পারে, ভীষণভাবে এফেক্টেড। কারণ এই যে হাজার হাজার অনেকে তো মানে হয়তো একজন উকিলকে স্ট্যান্ড হতে, মানে সন্দীপ পুরো তোমাদের এন্টারটেনমেন্ট লাইনেরই, হয়তো সাম পিপল গেট সাকসেস ভেরি আর্লি, বাট অনেক মানে ইন ওকালতি মানুষকে অনেক বছর গিয়ে, তো এটা কিন্তু লিগ্যাল লাইফে এন্ড ইট ইজ নট অ্যাবাউট অ্যান ইন্ডিভিজুয়াল। সায়নদা, এটা কিন্তু ইন্ডিভিজুয়াল নয়। আজকে ফয়সাল ভাই বলো, তুমি বলো, তোমাদের আন্ডারে কিন্তু বহু লোক তোমাদের মুখ চেয়ে আছে, বিকজ তোমরা যদি কাজ করো তবেই কিন্তু তারা বাঁচতে পারবে। বিকজ এটা কিন্তু একজনের উপরে কোপটা পড়েনি, এটা কিন্তু মাসের উপরে কোপটা পড়েছে। ইট ইজ অ্যাবাউট দ্য পিপল হু আর ওয়ার্কিং আন্ডার ইউ। তো তোমাকে জিজ্ঞাসা করবো সায়নদা, যারা ধরো তোমার আন্ডারে কাজ করছে বা লিগ্যাল ডিপার্টমেন্টে, তারা কিভাবে এখন মানে তাদের কি স্যালারি বা কিভাবে দিচ্ছে কোম্পানি বা সবকিছু, ওখানেও কি কাট অফ হচ্ছে? হ্যাঁ, একটা কাট অফ তো হয়েছেই, একটা পার্সেন্টেজ করে কাট অফ হয়েছে। মানে যারা চাকরি করে, তুমি জানো একটা পেড লিভের একটা ব্যাপার থাকে, সেই পেড লিভ বিক্রি করে মানুষ কিছুটা ইয়ে করে, সে জায়গায় আমাদের কিছু ম্যানিপুলেশন করতে হয়েছে। মানুষকে বলা হয়েছে এই বছর কোনো অ্যাপ্রেজাল হবে না, সেটা তো মানুষ মানে স্বাভাবিকভাবেই মেনে নেয়। আর যাদের একটু হাই ইয়েতে আছে, তাদেরকে চেষ্টা করে, ব্র্যাকেটে আছে, তাদেরকে একটা অ্যামাউন্ট কাট ডাউন করে দেওয়া হচ্ছে, মানে যতটা সেভ করা যায়, বিকজ রেভিনিউটা তো জেনারেশনটা জিরো হয়ে গেছে না। তোমাদের ইন্ডাস্ট্রিতে রিসেশন কেমন ভাবে হবে মনে হয়? কারণ দেখো ফয়সাল ভাই ইন্ডাস্ট্রিতে ভালো রকমের রিসেশন হবে, হোটেল ইন্ডাস্ট্রি, ট্যুরিজম ইন্ডাস্ট্রি পুরো একদম বাজে অবস্থা। তো এটা ফয়সাল ভাই না করুক, বাট অন্য যারা বিজনেসম্যান আছে তাদের আমি শুনছি তারা করছে, কেন করতেই হচ্ছে, তারা পারতে পারবে না। তো তোমাদের ইন্ডাস্ট্রি মানে লিগ্যাল ডিপার্টমেন্টে কতটা রিসেশন আসবে? লিগ্যাল ডিপার্টমেন্টে রিসেশন ব্যাপারটা ঠিক অ্যাপ্লিকেবল হয় না খুব একটা লিগ্যাল ডিপার্টমেন্টে, কারণ প্রত্যেক মানুষের জীবনে সমস্যার কিন্তু কোনো শেষ নেই। দুটো জায়গায় মানুষ পৌঁছয় যখন মানুষ নিজের ক্ষমতায় আর কাজ করতে পারে না, একটা হলো হাসপাতাল ডাক্তারের কাছে, আর একটা হলো উকিলের কাছে। যখন মানুষ নিজের ক্ষমতা শেষ হয়ে যায় এবং মানুষ যায় না নেক্সট স্টেপ আমার কি, তো এরকম প্রত্যেকটা মানুষেরই জীবনে কিছু না কিছু সমস্যা আসতে থাকবে। সমস্যা সমাধান করতে গেলে কোর্টে যেতেই হবে, হাসপাতাল যেতেই হবে, ডাক্তারের কাছে যেতেই হবে। আমার একটা কথা মনে পড়ে গেল, বলো তো, আমার শোতে এসেছিল ববিদাকে চেনো তো? ববি ভৌমিক, কল্যাণ ভৌমিক, তোমাদের অ্যাডভোকেট। হ্যাঁ, ও এসেছিল আমার শোতে, তো ও বললো যে এখন আমি প্রচুর মানে পাচ্ছি ক্লায়েন্ট। একদম কেন বলে হেসেই বলছে যে বহু মানুষকে তো একসাথে থাকতে হচ্ছে, তাই জন্য তারা অনেক কিছু ক্লেম করছে। আমি হাসছিলাম তখন, তো আমাকে জোকস ব্যাপার, তো তারা মানুষ তো অভ্যস্ত নয়, কেউ একসাথে থাকতে পারছে না, আর সারা দিন ধরে বাড়িতে মানে বসে থেকে ইয়ে করা। যেমন আমাকে অনেকজন বলছে আপনি কেন শর্ট ফিল্ম করছেন না, আপনি শর্ট ফিল্ম করুন আরো বেশি। আমি বললাম আমি একটা শর্ট ফিল্ম, দুটো শর্ট ফিল্ম করবো। আমাকে এখন হোস্ট হয়ে যেতে হয়েছে, কারণ এটা আমাকে আরেকটা কাজের মধ্যে আমি ঢুকে গেছি, কারণ আমাকে তো কোনো তো কাজ করতে হবে। তো আরেকটা ব্যাপার, বহু মানুষ কিন্তু ডিপ্রেশনের শিকার হচ্ছে। আমি একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ইট ইজ আ কোয়েশ্চেন ফর বোথ অফ ইউ, ফয়সাল ভাই এন্ড সায়নদেব চট্টোপাধ্যায়। সেটা হচ্ছে ডিপ্রেশনে যারা শিকার হচ্ছে তাদের উদ্দেশ্যে, মানে তারা কিভাবে ডিপ্রেশন কাটাবে। আমার মনে হয়, আমার মতে, তারা যদি নিজেদের ভাবে
প্রিকশন নিয়ে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, যেমন ভাবে আমি ডিপ্রেশন কাটাবার জন্য একটা ভালো টক শো করছি, একটা ভালো শুট করছি বাড়িতে বসে, তারাও যদি নিজেদের মতো করে কোনো কাজ করতে পারে, নিজেদের যাতে কোনো ক্ষতি না হয় আর সোসাইটি যাতে ক্ষতি না হয়, তাহলে কিন্তু তারা ডিপ্রেশন মুক্ত থাকবে। তো তোমাদের কি মনে হয়? আমি প্রথমে শায়নদার কাছে যাচ্ছি। আমি ছোট করে বলে দিচ্ছি, দুটো ব্যাপার এখানে আছে সন্দীপ। একটা হলো যারা ধরো অলরেডি এমপ্লয়েড আছে কোথাও না কোথাও, হয়তো মাইনে কম পাচ্ছে কিন্তু পাচ্ছে, তাদের 1% এই জায়গায় নিশ্চিন্ত যে হ্যাঁ আমার চাকরিটা যাবে না, কম টাকা দিচ্ছে কিন্তু আছে। সেকেন্ড যে ব্যাপারটা হলো ওভারঅল সিনারিও নিয়ে একটা ডিপ্রেশন। মানুষ কিন্তু ইন জেনারেল সন্দীপ অলওয়েজ লুকিং ফর সামথিং পজিটিভ। এই যে সব মানুষ হয়তো আমাদের মুখ্যমন্ত্রীকে পছন্দ নাও করতে পারে, সব মানুষ আমাদের দেশের প্রধানমন্ত্রীকে নাও পছন্দ করতে পারে, কিন্তু কেউ যখন টিভিতে আসে তখন প্রত্যেকটা মানুষই শোনে এই আশা করে যে আমি কিছু ভালো শুনতে পাবো, বা আমি হয়তো ডাইরেক্টলি নাও পেতে পারি কিন্তু কিছু ভালো শুনতে পাবো। আমি আজকে শুনতে চাই যে কালকে হয়তো 50টা লোক কম ইনফেক্টেড হয়েছে, 50টা লোক তাড়াতাড়ি রিকভার করেছে। আমরা কিন্তু অলওয়েজ আশাবাদী কি সামথিং বেটার উইল হ্যাপেন। তো আমাদের যত এই দেখবো যে ইফ ইউ সি বেঙ্গলের ট্রিটমেন্ট ইজ, কিছু ভিডিওস আমি শেয়ার করেছি আমার ফেসবুকে সন্দীপ, তো সেখানে আমি সেদিন একটা ভিডিও দেখলাম, এমআর বাঙ্গুরে মানে একজন বেরিয়ে বললেন তিনি ইমোশনাল হয়ে পড়েছিলেন যে এত ভালো তাকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। তো মানে সত্যি তো ভালো কাজ করা হচ্ছে। আমি বুঝি না এই জিনিসগুলোকে কেন বেশি হাইলাইট করা হয়, কেন সবসময় একটা উল্টোপাল্টা জিনিস হাইলাইট। এবার বলি এটা সন্দীপ যে মানুষ যেমন আশাবাদী কিছু ভালো হওয়ার, মানুষ গেটস অলওয়েজ অ্যাট্রাক্টেড টু সামথিং নেগেটিভ। ইফ ইউ হাইলাইট সামথিং নেগেটিভ, একদম হিউম্যান নেচার হলো আমি ওইদিকে বেশি ইন্টারেস্টেড হব। তাই আমাদের প্রচুর একটা সংখ্যাই আছে, একটা সেকশনই আছে যারা ফেক ভিডিও, ফেক ফটোগ্রাফস এইগুলো ভাইরাল করতে পছন্দ করে। এটা মানুষের মধ্যে টেনশন বাঁচিয়ে রাখবে। আমরা দেখেছি অসংখ্যবার, ফেজল ভাই আপনি জানবেন, অসংখ্য কলকাতার ফেসবুকে কলকাতার মধ্যে প্রায় প্রত্যেক 2 দিন 4 দিন অন্তর অন্তর আমাদের কাছে ফটো আসে, বাংলাদেশে এই করা হচ্ছে হিন্দুদের ওপর, বাংলাদেশে এই করা হচ্ছে হিন্দুদের ওপর, ভেরি অফেন। এটা হয়তো আমি দেখবো যে হয়তো ইজিপ্টের বা কোনো একটা দেশের কোনো একটা গন্ডগোলের ছবি, সেটাকে শেয়ার করা হচ্ছে কলকাতায় উইথ আ পলিটিক্যাল ইন্টেন্ট, যে ওইখানে দেখালে এইখানে তার এফেক্ট হবে, মোটিভেশন হবে। আমরা কেউ হয়তো ফিজিক্যালি গিয়ে দেখতেও পাচ্ছি না ওখানে কি হচ্ছে, কিন্তু মানুষ নেগেটিভ দেখে না ভীষণ অ্যাট্রাক্টেড হয়ে যায় এবং তার নিজের একটা তৈরি হয়। তো ডিপ্রেশন, একদম ঠিক কথা বলেছো, মানে তুমি একদম ঠিক কথা বলেছো শায়নদা। ধরো সাপোজ আজকে তুমি আমি চ্যাট শো করছি, ঠিক আছে, দুজন চ্যাট শো করছি, খুব ভালো, মানে ওরা জানে যে কি হবে, কিন্তু কালকে শুনুক যে একটা নেগেটিভ কিছু শুনুক, চ্যাট শোর মধ্যে কোনো একটা কিছু এলিমেন্ট আছে নেগেটিভ, দেখবে সেটা ভাইরাল হয়ে গেল। আমি এটা বুঝি না কেন এটা হয়, মানে মানুষ অলওয়েজ গেটস অ্যাট্রাক্টেড টু দ্য নেগেটিভ থিং, মানে নেগেটিভ একটা কিছু দেখতে চায়, একটা কিছু ভিতরে কিছু একটা হয় না, গসিপ খুঁজতে চায়, একটা স্পাইসি কিছু খুঁজতে চায়। আমি দেখেছি এটা সবসময় হয়েছে। আমি একটু ফেজাল ভাইয়ের কাছে যাব। ফেজাল ভাই, ডিপ্রেশন কাটাবার উপায় তুমি কি বলবে? শায়নদা তো একটা বললো, তুমি কি বলবে? হ্যাঁ, আসলে ভাইয়া হয়েছে কি, প্রবলেমটা আমার একার আপনার একার না, সবারই একই প্রবলেম। কেউ প্রকাশ করছে, কেউ পারতেছে না। যে প্রকাশ করতে পারছে সে অনুভব করতেছে, আর যে পারছে, আসলে বিষয়টা হচ্ছে কি, আমরা দেখছি, আমরা অনেক সময় দেখছি যে আপনি স্টাফদের কথা বলেন, মালিক আর স্টাফদের বেতনটা কিভাবে ভাগ হবে। স্টাফও জানে আমার কোনো ইনকাম নাই, আমার ইনকাম না থাকলে আমি তাকে বেতন দিতে পারবো না। আবার ব্যাংকও বুঝতে পারছে আমি এই প্রতিষ্ঠানে কত আর লোন দিব, ব্যাংকেরও তো ইনকামের কথা থাকে, সেও যদি ইনকাম না পায় আমাকেও সে লোন দিবে না। সবারই একই প্রবলেম। আমরা করলাম ব্যাংকের টাকা জমা দিই, একটা গ্রুপ জমা দেয়, একটা গ্রুপ উঠাই। এখন যে অবস্থা, তোমাকে একটু ইন্টারাপ্ট করছি শায়নদা, তুমি একটু কি বাদিকে আসতে পারবে? হ্যাঁ হ্যাঁ, এটা পারফেক্ট ফ্রেন্ড। এটা ভাই প্লিজ কন্টিনিউ। আচ্ছা, পারফেক্ট। ব্যাংকে একটা গ্রুপ টাকা জমা দেয়, একটা গ্রুপ উঠায়। এখন যেটা প্রবলেম হচ্ছে, সবাই কম টাকা উঠাচ্ছে, মানে এখন কোনো ইনকাম নেই, জমা দিয়ে কোনো সুযোগ নেই, কেন সব দোকানপাট মল সব বন্ধ, মার্কেট সব বন্ধ। এখন তার জমানোর টাকা সে আস্তে আস্তে উঠাচ্ছে। ব্যাংকও গেলাম এভাবে দিতে হবে না, ইনকামের 2 দিক থেকে গেলাম, একটা জমা হয়, একটা উঠায়।
ক্রেডিট অ্যান্ড ব্যালেন্স যে দুটা হয়। আমরা কিছু লোকে চাল ডাল দিছিলাম, যেটুকু পারছি, অল্প পারছি, বেশি পারছি দিছি। আমি খেয়াল করছি এটা দেওয়ার সময় যারা নিম্নতম যারা লোক তারা আমি তাকে দিয়েছি, সে সাদা জামা পরা ছিল। কিছুক্ষণ পর আমি অনেক লোকের ভিতরে আমি দেখছি আবার সে আবার গেঞ্জি চেঞ্জ করে টি শার্ট পরে আসছে। এখন বিষয়টা হচ্ছে কি, স্টাফের ভিতরে এটা বুঝতে হবে, আর যে নিচ্ছে তার বুঝতে হবে এইটা কলাম মহামারী চলছে, আমি তো পেয়েছি, আমি আরেকটা লোকের সুযোগ দিই। সবার ভিতরে যদি এই জিনিসটা না আসে, আমি হাজার মানুষের জন্য কিছু করেন, আপনি তাই করেন, এটা কোনো ফায়দা আসবে না, কোনো সমস্যাকে মেটবে না। আর যেটা বলছেন সেটা চলো, কিছু লোক তো থাকবেই, বেকার লোক তো থাকবে, তারা ভালো কথাটা খারাপ করে ফেলাবে, ভালো জিনিস আপনারা করছেন সেটা খারাপ করে ফেলাবে। আমরা এই আপনি একটা কথা বললেন, কোনো কথা ভিতরে এনে কোনো খুঁজে দিয়ে ফেলায়, তাহলে আপনারও ইন্ডিয়ায় প্রবলেম, আমারও ভাইরাল হয়ে যাবে। একদম। আমি কালকে না, আমি আরেকটা এই পয়েন্ট ইনক্লুড করবো আমার শোতে। সবাই কি স্যান্ডি শাহকে কেউ চেনে এখানে? স্যান্ডি শাহকে হয়তো অনেকজন চেনে, সোশ্যাল মিডিয়াতে একটা ও মানে একটা ট্রলড মিডিয়াম, মানে তার মিলিয়নসে ভিউজ হয়, তার বিরাট ব্যাপার, মানে সে একটু অন্যরকম ভাবে সে নিজেকে প্রেজেন্ট করে। তো আমার শোতে স্যান্ডি শাহ এসেছে, বাট বিলিভ মি, আমি ওকে হিউম্যান স্যান্ডি শাহ হিসাবে প্রেজেন্ট করেছি। মানে ও আমাকে সেদিন বলেছিল যে আমি যদি এই নেগেটিভ মানে হাস্যকর কাজবার, মানে আমি একটা নারী সেজে একটা ছেলে হয়ে নাচতে নাচতে চলে যাব, মানে আর সবাই আমাকে গালাগালি করবে, মানে গালাগালির একটা খোরাক, ও যে গালাগালির খোরাক হয়েছে। আমি ওকে সেদিন শোতে বললাম যে তুমি কিন্তু জন্মেছো এইভাবে নয়, তোমাকে কিন্তু টাইম মানে সময়, পরিস্থিতি আর পরিবেশ তোমাকে এটা বানিয়ে দিয়েছে। এন্ড ও দেখেছে ও যতটা ভিউয়ারশিপ একটা সোশ্যাল ওয়ার্ক বা হোয়াটএভার একটা কিছু করে পাবে, তার থেকে অনেক বেশি ভিউয়ারশিপ এটাতে পাবে ওকে যদি লোকেরা রাত্রেবেলা গালাগালি দিতে পারে। রাইট। তো ও ওইটাতে পপুলার হয়ে গেছে এন্ড খুশি হয়েছে হিউম্যান স্যান্ডি শাহ। তো সেটা একদমই ঠিক, ফয়সাল ভাইও সেটা ঠিক বলেছে যে মানুষের মধ্যে না ওই একটু ওই নেগেটিভিটি যেটার মধ্যে পাবে না মানুষ, তার উপরে খুব অ্যাট্রাক্টেড হয়ে যায় সহজে। ওই স্পাইসি নেগেটিভিটি একটা কিছু হলো, তাতে মানুষ খুব অ্যাট্রাক্টেড হলো। মানে এগুলো আমি বুঝি না, মানে এটা কেন হয় আমি জানি না, বাট এটা হয়। আমি একটু সায়নদার কাছে যাব। সায়নদা, দুর্গা পুজো খুব ভাইটাল প্রশ্ন তোমার কাছে, দুর্গা পুজোর কি হবে? কারণ আমিও তোমার দুর্গা পুজোতে ইনোগ্রেশনে যাই এই সময়ের, আর বোধহয় জুন মাসে বোধহয় তোমাদের খুঁটি পুজোটাও হয়, আই গেস না প্রত্যেকবার জুন মাসে, আগের বছরও গেছিলাম খুঁটি পুজোতে। তো দুর্গা পুজো ইজ নট অ্যাবাউট ইউ অ্যান্ড শোভনদেব চট্টোপাধ্যায়, ইটস অ্যাবাউট দ্য পিপল হু আর ওয়ার্কিং ফর ইউ। মানে এটা তো শুধুমাত্র তোমার নয় পুজো, এটা তো সবাই মানে যারা ইনভলভড আছে। আমি এটা নিজে জানি যে কর্পোরেশনে যারা একদম পৌর কর্মচারী তাদেরকে দিয়ে এই পুজোটা স্টার্ট হয়েছে। এটা কিন্তু বিরাট বড় ব্যাপার, এটা শোভনদেব চট্টোপাধ্যায় স্টার্ট করেছিলেন। কোন সালটা সেটা সায়নদেব চট্টোপাধ্যায়, এটা এখানে আমি কারেক্ট করে দিই। এই পুজো স্টার্ট করেছেন নেতাজি সুভাষচন্দ্র বোস ইন দ্য ইয়ার 1942। ঠিক আছে, এই পুজো স্টার্ট করেছিলেন উনি। কারণটা হলো 1942 সালে, আমরা তো কেউই জন্মাইনি তখন, আমরা কিন্তু হিস্ট্রি বইতে পড়েছি সন্দীপ যে কাস্ট সিস্টেম, মনে আছে তো? কাস্ট সিস্টেম নিয়ে আমরা পড়েছি, ভীষণ রিজিড ছিল কাস্ট সিস্টেম। তো এই কর্পোরেশন, শূদ্র, বৈশ্য সবকিছু, তো যারা এই কর্পোরেশনের একদম নিম্ন শ্রেণীর যারা কর্মচারী, মানে যারা এই ড্রেন পরিষ্কার করে, রাস্তা পরিষ্কার করে, এদের কোনো দুর্গাপুজোয় এন্টারটেন তখন করা হতো না, ঢুকতে দেওয়া হতো না কোনো পুজোর মধ্যে। তো তখন নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যালকাটা কর্পোরেশনের সিইও ছিলেন, মেয়র ছিলেন উনি। তখন এদের জন্য, এনাদের এই শ্রেণীর জন্য এই পুজোটা শুরু করা, যে এনারাও যাতে একটা পুজোর অংশ হতে পারে। এবং তুমি তো সন্দীপ, তুমি খুঁটি পুজো এসছো, ওপেনিং এসছো, অন্য সময়ও পুজো এসছো। আমরা কিন্তু আজ অব্দি অষ্টমী এবং নবমী দুটো দিন মিলিয়ে প্রায় 4000 হরিজনদের আমরা এখনো পুজোর ভোগটা খাওয়াই এখনো পর্যন্ত। সেটা আমি জানি, কারণ এই ট্র্যাডিশনটা আমরা ধরে রেখেছি। ইনফ্যাক্ট শোভন জেঠু যেভাবে পুজোটা খুব সাধারণ, উনি না খুব সাধারণ একজন মানুষ। আমি দেখেছি পলিটিশিয়ান এত সাধারণ আমি খুব কম মিশেছি, আমি দেখিনি ওরকম মানুষ যিনি এত সাধারণ ভাবে মানুষের সঙ্গে মিশতে পারেন। তো শোভন জেঠু ওই পুজোটা একটু
মানে গ্র্যান্ডারটা একটু কম ছিল যতদিন না শায়নদেব চট্টোপাধ্যায়ের হাতে গেছে। এখন গ্র্যান্ডারটা অনেকটা অর্গানাইজড হয়েছে, একটু কর্পোরেট স্টাইলে একটু পুজোটা হয়েছে, মানে সুন্দর লাগে। And all sponsors are from corporate, that's the best part, মানে কর্পোরেট স্পন্সর দিয়ে পুরো পুজোটা হয়। কিন্তু এইবারে কি হবে, মানে এটা ওই যে ওই যারা মানুষ আছে তাদের কি হবে যারা পুজোর সঙ্গে অ্যাটাচ থাকে। আমার তো মনে হয় ছোট করে হলেও অন্তত পুজোটা হোক। সেটা সন্দীপ আমাদের আগে দেখতে হবে যে আমাদের কোন জায়গায় গিয়ে অলরেডি তো বুঝে গেছি যে এই বছর কোনো কর্পোরেট স্পন্সর করতে পারবে না, ফার্স্ট। সেকেন্ড হলো এটাও মানে আমরা যেভাবে আজকে ডেটে পুজো করি সেই জায়গায় 3 মাস অন্তত লাগে একটা প্রপার প্যান্ডেল বানিয়ে পুরো জিনিসটা প্রেজেন্ট করতে, সেই সময় আমাদের হাতে নেই। তো আমরা এবছর যে শিল্পীর সাথে সাইন করেছি তাকে আমরা অলরেডি বলে দিয়েছি যে পুজো কি হবে এবছর আমরা জানি না, কিন্তু আমি তোমার সাথে 2 বছরের জন্য সাইন করে নিলাম, ইফ ইউ ডোন্ট মাইন্ড, ইফ ইউ আর ওকে উইথ ইট। কারণ তুমি এই বছর তোমার কাজ করে দেখাতে পারবে না আমাকে, আমিও তোমাকে টাকা দিতে পারবো না। সো লেটস প্ল্যান ফর নেক্সট ইয়ার। এই বছর পুরোপুরি সরকার কিভাবে পুজো করতে বলেন, মানুষের কিভাবে আসা যাওয়া, বিকজ বোঝাই যাচ্ছে মানুষ ওইভাবে যেভাবে লাখ লাখ মানুষ দুর্গাপুজোর সময় বেরোন কলকাতায়, সেটা সম্ভব না। ওখানে কিভাবে সোশ্যাল ডিসটেন্সিং মেইনটেইন হবে আমি তো জানি না। দুর্গাপুজোতে যদি না আমি থিমটাই যদি করে দিই সোশ্যাল ডিসটেন্সিং, তাহলে হয়তো করা যেতে পারবে। সেটাই থিম যদি হয় পুজোর, তাহলে হয়তো হতে পারে। বাট মানে করোনা মুক্ত হওয়ার জন্য সোশ্যাল ডিসটেন্সিং মানতে হবে বলে তুমি এটা থিম করলে, তাহলে মানে ওইভাবে দেখালে কিছু, তাহলে হয়তো আমার মনে হয় লোকেরা মানুষকে যতক্ষণ না বাধ্য করা হবে কিছু করতে, ততক্ষণ মানুষ করবে না। আমরা জানি এপার বাংলা আর ওপার বাংলা, আমাদের সব থেকে বেশি স্বাধীনতা সংগ্রামী আমাদের থেকেই আছে, ঠিক আছে? কারণ আমাদের জেনারেলি আমাদের রক্তের মধ্যেই বিপ্লবী ব্যাপারটা আছে, মানে মানবো না, নিয়ম মানবো না। তো ইতিহাসের পাতা খুললে দেখাই যাবে সব থেকে বেশি স্বাধীনতা সংগ্রামী এখান থেকেই বেরিয়েছে। তো তাই জন্য মানুষকে এই লকডাউন করতেও শুরুতে বাধ্য করতে হয়েছে। আজকে যেমন সন্দীপ তুমি বললে একটু আগে যে আমাদের রেসপন্সিবল হতে হবে, 20 জন করে বলা আছে বাসে উঠবে। কালকেই একটা ছবি ভাইরাল হয়েছে ফেসবুকে যে একটা বাসের মধ্যে 40-50 জন অলরেডি উঠে গেছে। এবার কাহাতক একটা পুলিশ কর্মী কতজন মানুষ, কতজন পুলিশ। না পুলিশ কর্মী নিয়ে যেহেতু বলেছে, আমি একটা পয়েন্ট হাইলাইট করবো আমার শোতে প্লিজ। এটা হাই টাইম। আমরা হাওড়া টিকিয়াপাড়ায় ঘটনাটা দেখেছি, খুব মর্মান্তিক ঘটনা। একটা পুলিশ অফিসারকে মারা হচ্ছে, এটা অনেক জায়গায় হচ্ছে। প্লিজ আপনারা এটা করবেন না। গভর্নমেন্ট পরের দিনই অ্যাকশন নিয়েছে, খুব ভালো কাজ করেছেন, কিন্তু এই যে আপনারা স্বাস্থ্যকর্মী পুলিশ কর্মীকে মারছেন বা অপমান করছেন হোয়াট এভার, কালকে কিন্তু এই মাসটা এই পুলিশ আর স্বাস্থ্যকর্মী যদি বলে না যে আমরা আর সার্ভ করবো না আপনাদেরকে, আমরা বাড়িতে বসে যাব, তাহলে কিন্তু আপনাদের ওই গুণে গেতে 2%, 3% or 5% পিপলের জন্য আমাদের 95% কিন্তু আক্রান্ত হবে। আমরা কিন্তু রিস্কে আসবো। যারা আজকে আমরা সত্যিকারের লকডাউন মানছি তারা সমস্যায় পড়েছে। প্লিজ এটা করুন। শানদা প্লিজ। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তো খুব মানে এই বছর বোঝাই যাচ্ছে যে হয়তো ছোটখাটোর ওপর কিছু একটা করতে হবে। প্ল্যানিংটা অবভিয়াসলি নেক্সট ইয়ারই হবে। প্লাস আমার এই বছর 78 বছর, মানে সামনের বছর 79, তারপরের বছর 80। তো আমার প্ল্যানিং কিন্তু অ্যাকচুয়ালি চলছে 80 ইয়ার্স নিয়ে। তো ইভেন সন্দীপ মানে জানি না ইফ ইউ আর অ্যাওয়্যার অর নট, আমার যে পজিশনে আমি পুজোটা করে এসেছি লাস্ট 2-3 বছর, সেই পজিশন থেকে অলরেডি আমাকে সরতে হয়েছে। আমাকে তার পাশে একটা ছোট মানে তুমি যেখানে আমরা যেখানে বক্সিং এ গেলাম সেখানে কি হচ্ছে এবার থেকে পুজো? না হাজরা মোড়েই হচ্ছে, পাশে একটা পার্কে। কারণ আমাদের কালীঘাটে একটা স্কাই ওয়াক হচ্ছে, মানে এই যে দক্ষিণেশ্বর মন্দিরে স্কাই ওয়াক হচ্ছে। তো কালীঘাটে স্কাই ওয়াক হওয়ার জন্য ওখানকার যে হকাররা আছে তাদেরকে এই হাজরা পার্কে রিলোকেট করা হচ্ছে। তো তাই জন্য আমি ওখানে পুজোটা করতে পারছি না। ঠিক তার পাশে একটা মাঠ আছে, মানে যতীন দাস পার্কের এইদিকে যেদিকে এক্সিট গেটটা আছে ওই দিক দিয়ে এবার একটা পাশের মাঠে আমাকে পুজোটা করতে হবে এবছর কি আমি এখন আশাবাদী যে নেক্সট 2 বছর ওখানেই করতে হবে, বিকজ যেহেতু ওখানে কাজও আটকে গেল, আর কবে থেকে কি হবে আমি জানি না। কিন্তু আমি আশা করব 80 ইয়ার্সটা যেটা তুমি গ্র্যান্ড সেলিব্রেশন করবে, ওটা অন্তত যেন আমি বলবো ওখানে হলে তোমারও খুব ভালো লাগবে। মানে হাজরা যেখানে আমাদের হয়, আমরা যেখানে যাই।
You never know, Shandip. হয়তো this was also waiting to happen. হয়তো এটাই আমার ক্লিক করে যায় as a better place. You never know. কখন যে অপরচুনিটি মানুষের কাছে যদি আসে, সেটাকে আমরা যদি গ্র্যাব করে আমাদের অ্যাডভান্টেজে ইউজ করতে পারি, সেটা কিন্তু হলো ভেরি ইম্পর্টেন্ট পার্ট। পজিটিভিটি। ইয়েস। রোজ রোজ জিনিস আসে না, যখন আসে তখন যদি হাত থেকে আমরা ইউজ না করে বেরিয়ে যায়, তাহলে পরে গিয়ে আমরা হয়তো রিগ্রেট করতে হয়, এটা হলে ভালো হতো, করলে ভালো করতাম। বাট ওটাই, ইউ হ্যাভ টু সিজ দ্য মোমেন্ট, সিজ দি অপরচুনিটি। একদম ঠিক বলেছো। আমি আরেকটা প্রশ্ন করব সায়নদার কাছে, এটা সায়নদার প্রশ্ন, ফেজাল ভাইয়ের কাছে আমি এই প্রশ্নটাই করব। অ্যাওয়ারনেস, এই খুব ইম্পর্টেন্ট একটা আজকে দিনের প্রশ্ন, যে মানুষ কতটা নিজেদেরকে অ্যাওয়্যার করছে, কতটা সচেতন হচ্ছে। এই যে এতগুলো ঘটনা ঘটছে, সংখ্যা বৃদ্ধি হচ্ছে, তাও মানুষের মধ্যে কোনো হেলদোল নেই। আমি রিসেন্টলি ফেসবুকে একজনের পোস্ট দেখেছিলাম, কিছু মানুষ নাকি সুইগি ড্রেস পরে বেরিয়ে পড়ছে, মানে সুইগি জোম্যাটোর যে ড্রেসটা আছে ওটা পরে বেরিয়ে পড়ছে। তারা নাকি তারপর তাদেরকে ধরা হয়েছে, তারা বলেছে আমরা খুব ডিপ্রেসড। তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারা এটা প্লিজ করবেন না, কারণ হয়তো অনেক লোক আমাকে এটা নিয়ে বলবে যে এইসব জ্ঞানের বাণী আমি কেন আমার শোতে দিচ্ছি। আমি তাদেরকে একটা কথা বলবো, এটা জ্ঞানের বাণী নয়। কালকে যখন আপনার ফ্যামিলিতে কারোর হবে না, তখন আপনার আমার কথাটা মনে পড়বে। আপনি তখন বুঝতে পারবেন যে স্টেট গভর্নমেন্টের কথাটা যদি আমরা শুনতাম, আমরা যদি একটু লকডাউনটাকে পালন করতাম, এইভাবে যদি না বেরিয়ে যেতাম না, এই ঘটনাটা ঘটতো না। এগুলো একটু বোঝা দরকার, মানুষকে একটু সেন্সিটিভ হতে হবে। আচ্ছা, আমি সায়নদার কাছে যাবো এই অ্যাওয়ারনেস নিয়ে। অ্যাওয়ারনেসটা নিয়ে একটু মানুষকে একটু মানে বলো যে মানুষ কতটা অ্যাওয়্যার হওয়াটা দরকার। কারণ এই যে একটা ঘটনা সুইগি বললাম, সুইগির মতো একটা ঘটনা, কালকে বাসের ঘটনাটা তুমি বললে, তো মানে এইগুলো কি হচ্ছে? মানে এগুলো তো আমাদের হাতে নেই বা রাজ্য সরকারের হাতে নেই। আজকে আমাদের লকডাউন শুরু হয়েছে, পশ্চিমবঙ্গে শুরু হয়েছে 22 তারিখ থেকে, 22শে মার্চ, হ্যাঁ, আর সারা দেশে শুরু হয়েছে 27শে মার্চ থেকে। আজকে আমরা দাঁড়িয়ে আছি 15ই মে। এর পরেও যদি আমাদের মানুষকে নতুন করে অ্যাওয়্যার করতে হয় যে কি করলে কি হবে আর কি না করলে কি হবে না, তাহলে সেটা দুর্ভাগ্য। এটা অনেক মানুষ আছেন, আমি যেটা আগেও বললাম যে ওই বিপ্লবী মনোভাব, এটা তুমি থামাতে পারবে না। এই যে রোজ সকালবেলা বাজার যাওয়া, ঠিক আছে, এটা ইউ ক্যানট স্টপ দ্যাট। হাউ ইউ স্টপ দ্যাট? আমি এই পয়েন্টটা আমি হাইলাইট করব। এমন ভাবে বাজার করছে, ওই যে শেষ খাওয়া খায় না মানুষ, যে আমার বাড়িতে 10টা মাছ, 10টা বাজার, 10টা ভেজিটেবল। আমি না বুঝতে পারছি না, লোকেরা বাজার যাচ্ছে মনে হচ্ছে ওই যে শেষ খাবারটা খেয়ে আজকে আমি কালকে চিতায় চলে যাই। আজকে সন্দীপ, আমি যখন যাচ্ছি এই ত্রাণ বিলি করতে, আমার কাছে আমার সেফটি আমার হাতে। আমি 2 সেট করে গ্লাভস, 2 সেট করে মাস্ক নিয়ে যাচ্ছি। ওয়ান্স আমার অ্যাক্টিভিটি কমপ্লিট হয়ে যাচ্ছে, আমি কমপ্লিটলি সেই গ্লাভস, সেই মাস্কটাকে ফেলে দিয়ে হ্যান্ড স্যানিটাইজ করে নতুন গ্লাভস নতুন নিয়ে, যতক্ষণ না আমি বাড়িতে আসছি, বাড়িতে এসে আমি ডেটল দিয়ে স্নান করছি, ঠিক আছে। যতটা কেয়ারফুল আমি নিজে থাকতে পারি, আমি সকালবেলা একটা ভিটামিন মাল্টিভিটামিন খাচ্ছি, আমি গরম জল খাচ্ছি বারবার। তো যেগুলো করলে আমি বাজার সপ্তাহে একদিন কি একদিনের থেকে বেশি দরকার নেই, এক সপ্তাহের বাজার একদিন গেলে। হ্যাঁ, মানে আমরা তো সানডেতেই বাজার করতাম, যাতে এখন হলিডে থাকতো। তাই আমি বুঝলাম না এখানে লোকেরা এখন রেগুলার সানডে মানাচ্ছে। এখন এই যে আমি তোমার এখানে লাইভে বসে করছি, কিছু লোক আমার বাড়ির বাইরে চা খাচ্ছে, ঠিক আছে। আমি একদিন আমাদের এখানে থানাতে ফোন করে বলেছিলাম, তারা বয়স্ক লোক, আমি তাদেরকে কি বলবো বলো, তারা বলছে আমরা কি চা খাবো না? আমি বলেছি মানে এরকম ভেরি ফেমাস ডায়লগ এখন, তারাও বলছে আমরা কি চা খাবো না, আমাকে ওই ডায়লগেই বলছে। তো আমি সেটাকে আর কিছু বলিনি। আমি একটু ফেজাল ভাইয়ের কাছে যাবো। ফেজাল ভাই, এই যে মানুষের যে সচেতনতা বোধটা কমে গেছে, অ্যাওয়ারনেসটা কমে গেছে, বাংলাদেশে কি অবস্থা? বাংলাদেশেও কি আমাদের মতনই, এখানকার মতনই অবস্থা? লোকেরা বেরিয়ে পড়ছে। দাদার কথা একটা কথা আমার খুব ভালো লাগছে। দাদাদের যেভাবে লকডাউন হয়েছে, অলমোস্ট আপনাদের দেশে যেটা হয়েছে কলকাতাতে, আমাদের বাংলাদেশেও সে একই অবস্থা। দাদার কথার সাথে বোঝায় বলতে হবে, আসলে দাদাও দান করছে, আমিও টুকটাক করছি। আমি 3,500 লোকরে, আমি ছোট মানুষ ছোটভাবে করছি, 3,500 লোকের মতন আজকে পর্যন্ত ধরি 3,500 লোকরে আমি পার ডে আমি তাদের একবেলা খাবার আমি বিভিন্ন জায়গায় পৌঁছই দিছি। আমাদের খুলনা শহরে বিভিন্ন জায়গায় একটা ব্যক্তিকে আমি, আমার ভিডিও করা আছে, সেই খালি বলছে আমার খাবার প্রয়োজন নেই, হ্যাঁ আমার প্রয়োজনে আরেকজনে দেয়। একটা ব্যক্তি আসলে সে যা কন্ডিশনে ছিল, সেই কন্ডিশন থেকে খাবার দেওয়া উপযুক্ত, সে দিলাম, আমার প্রয়োজন নেই।
এই খাওয়া, এই যে বলছে আপনার দান করেন, আসলে এই আপনার সাথে কথা বলতে হবে। এতদিন পরও যদি এখন মানুষের বোঝাতে হয় ভাই এই করোনা ভাইরাসটা কি, আপনি বাসায় থাকেন, কিভাবে থাকবেন না, আমরা চা খাবো না, আমরা বাসাতে বেরোবো না, এইসব বললে একটা কথা বারবার আসে। আমার মামা বলতো তাদের মিনিমাম পানিশমেন্ট একটা আছে, মিনিমাম পানিশমেন্ট হচ্ছে করোনা ভাইরাস, তাছাড়া তাদের আর বোঝানোর কিচ্ছু নাই। না না, আরেকটা না, তার তো শুধু একার হবে না, এটা তো তার একার হবে না। তাহলে তো আমি ভাবতাম সে গেছে, সে ভুগছে, এখানে তো সে নিয়ে আসছে, তার ফ্যামিলি এফেক্টেড হচ্ছে প্রথমে, তারপর তার মানে বাড়ির লোক পুরো ফ্ল্যাটে যদি থাকে তাহলে তার ফ্ল্যাটটা পুরো এফেক্টেড হচ্ছে, সেখানে এরা পুরো জায়গাটা এফেক্টেড হবে। আর সবথেকে বড় ব্যাপার, হু বলেছে এটা স্প্রেডিং রেটটা কিন্তু কোনো এখন অবধি মানে কেউ বলতে পারেনি যে একটা মানুষের করোনাটা কতটা মানে স্প্রেড করতে পারে, 1% টু কত, সেটা এখন অবধি কেউ এক্সপ্লেন করতে পারেনি। তো সেখানে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি একটু সচেতন না হই, আমি সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ ডু ওয়্যার N95 মাস্ক, প্লিজ ডু স্যানিটাইজ yourself as much as possible, do listen to what state government is saying, do listen to what higher authorities are saying. It is the high alarming time, and please do maintain the proper lockdown. It is only for you, it is your safety after all, it is your safety, your family's safety, your community's safety. কয়েকজন লোক আছে বলে আমার কিছু হবে না, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, তারা কি হিম্যান না সুপারম্যান আমি জানি না, কিন্তু আপনার যদি কিছু না হয়, আপনি আপনার ফ্যামিলি, আপনার পাড়া প্রতিবেশী, যাকে আপনি ভালোবাসেন, তাদের উদ্দেশ্যে আমি বলছি, তাদের জন্য আপনি বেরোবেন না, কারণ আপনার যদি কিছু হয় না তাদেরও তো কিছু হবে। আপনার নিজের দাম, কয়জন বলছে আমার আর থেকে কি হবে এই পৃথিবীতে, একজন বলেছে ফেসবুকে, সে লিখেছে আমার আর থেকে কি হবে পৃথিবীতে, করোনা আমাকে নিয়ে যাক, তাই জন্য সে নাকি মাস্ক ছাড়া বেরিয়ে পড়েছে। আমি বললাম তার থেকে তুই ছাদ থেকে সুইসাইড করে দিতিস তাহলে তো ভালো হতো, কারণ ছাদ থেকে সুইসাইড করলে সে একা মরতো, আর করোনায় হলে বাকি লোকগুলোও মরছে। আপনারা এগুলো কেন এরকম মানে বুদ্ধিহীনতার কেন প্রমাণ দিচ্ছেন আমরা জানি না। এই বিভিন্ন জিনিসগুলো ঘটছে। আজকে বাসটা নিয়ে সায়নদা বলেছে, আমি জানি না কালকে রেল পরিষেবা স্টার্ট হলে কি হবে, কারণ রেলে মানে লোকাল ট্রেন বা ওই সমস্ত জায়গাতে বা অটোতে ওখানে সোশ্যাল ডিস্টেন্সিং কিভাবে মানুষ মানবে আমি জানি না, মানে এটাতে সায়নদা কি বলবে? না, সেটা তো আমরা যেদিন এই স্পেশাল ট্রেন রানিং এর প্রথম দিনে আমরা শুনলাম আধ ঘন্টার মধ্যে সার্ভার ক্র্যাশ করে গেছে, কারণ গোটা দেশে প্রচুর মানুষ কিন্তু তার নিজের বাড়ির বাইরে এবং তাদের ফেরার কোনো রাস্তা নেই। আমি যেমন শো শুরু হওয়ার আগেই বলছিলাম যে আমার নিজের দাদা আজকে 55 দিন ধরে ঢাকায় একটা হোটেলে একটা রুমের মধ্যে আটকে আছে। তো এরকম বহু মানুষ চারদিকে আটকে আছেন যারা এই সময় চান নিজের পরিবারের পাশে থাকতে বা পরিবারের তার সাথে থাকতে। এটা একটা মানুষের স্বাভাবিক আশাই যাদের পরিবার আছে। তো এবার সোশ্যাল ডিস্টেন্সিং সন্দীপ সব জায়গায় এবার যতটা মানে একটা আমাদের প্রচুর জায়গায় যে সারা দেশে এখন চলছে শ্রমিকদের নিয়ে, শ্রমিকদের ফেরত নিয়ে আসা। এবার যে শ্রমিকরা, একটা জিনিস মাথায় আনতে হবে সন্দীপ, যে শ্রমিকরা ফেরত চলে আসছে তারা কিন্তু অন্য রাজ্যে কোনো একটা কাজের সাথে যুক্ত ছিল। তারা যখন এখানে ফেরত আসছে তখন কিন্তু তারা জবলেস, তখন কিন্তু তারা পরের দিকের ইয়েটা তাদের ধারণার বাইরে যে আর একটা পেট তারা চালাবে কিভাবে, তারা কিন্তু জবলেস। তো সেই জায়গায় আমরা রাজ্য সরকার মানে প্রচুর প্রকল্প করছে। 100 দিনের কাজ আজকে মুর্শিদাবাদে অলরেডি ডিক্লেয়ার হয়েছে। 100 দিনের কাজে প্রচুর মানুষকে আরো ইনভলভ করা হবে। আরেকটা প্রকল্প আমি জানি, ওই 1000 টাকা যেটা স্কিম করেছিল গরিব দারিদ্র মানুষদের ডিরেক্টলি কোথায় ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। ওই 1000 টাকা প্রচেষ্টা হ্যাঁ, সেটা তো আছে, সেটা তোমার চলে যাবে ডাইরেক্ট, বাট আর্নিং একটা মানুষ যে অন্য রাজ্যে শ্রমিক হিসেবে কাজ করছে, তিনি যখন ফেরত আসবেন নিজের বাড়িতে তখন তিনি কি করবেন? হি ইজ জবলেস। তো সেইখানে তার জব ক্রিয়েশন করতে হবে, কারণ সে আবার ফেরত গিয়ে সঙ্গে সঙ্গে চাকরি পাবে তার তো কোনো ঠিক নেই। এইটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, যেটার জন্য ইকোনমি কিন্তু খুব ফ্র্যাজাইল কন্ডিশনে আছে। আমরা জানি ফেজাল ভাই, বাংলাদেশে আছে, বাংলাদেশে একটা গার্মেন্ট ইন্ডাস্ট্রি ইজ ভেরি ভেরি বিগ ইন্ডাস্ট্রি। সারা পৃথিবীতে এখান থেকে গার্মেন্টস যায়, সেই গার্মেন্টস বিক্রি হয়। গার্মেন্টস থেকে শুরু করে বহু ইন্ডাস্ট্রি আছে। এবার ইম্পোর্ট এক্সপোর্ট কিভাবে হবে, কিভাবে জিনিসপত্র তৈরি হবে, তো আমাদের ফিউচারটা কিন্তু ইজ ভেরি ক্রিটিক্যাল।
তো এখানে মানুষের খুব দরকার যে মানুষ খুব র্যাশনালি চিন্তা ভাবনা করুক, মানুষ খুব ক্যালকুলেটিভ স্টেপস নিক, মানুষ 10 কদম আগে চিন্তা করে স্টেপস নিক। আজ থেকে 6 মাস পর আমার কি হতে পারে, আজ থেকে 6 মাস পর আমার পরিবারের কি হতে পারে, আজকে থেকে 6 মাস পর আমার স্টাফদের কি হতে পারে, এই ক্যালকুলেশনটা মানুষ হয়তো এখনো করছেন না, আজকের ক্যালকুলেশন করছেন। প্রবলেমটা কিন্তু আজকে যতটা আছে, এইভাবে হট করে এরকম একটা ডিজিজ তো ভ্যানিশ হবে না। পরে আসল খেল শুরু হবে, বলে না the game will start after the lockdown will be over, কারণ তারপর করোনা যাবে না, ঝামেলাটা শুরু হবে। করোনা যাবে না ভাই, কি বলেন, করোনা তো যাবে না, কিন্তু করোনা আপনি একদম আসল কথা বলছেন। করোনা যদি শেষ হবে তো একদিন শেষ হবে, যেদিন শেষ হবে তারপর থেকে মানুষ এই যে সিস্টেম যেটা আমার চলাতাম, সিস্টেমটা থাকবে। যতদিন অবধি আসছে না ততদিন অবধি করোনার থেকে আমাদের মুক্তি নেই, বাংলা কথা। লকডাউন গেলেও আমাদের মুক্তি নেই। আর ভ্যাকসিন কবে আসবে, এক একজন এক একটা প্রেডিকশন দিচ্ছে, যে কেউ বলছে সেপ্টেম্বরে চলে আসবে। যতক্ষণ না দেখছি আমার হাতে পড়ছে আমি বিশ্বাস করব না ভ্যাকসিন। না অনেকজন বলেছে আমাকে একদম ডিসেম্বরের আগে তো কাল 4 দিন বাদ একজন বলেছে আমাকে। সন্দীপ, যবে দেখবে তোমার হাতে ভ্যাকসিন আইলো সেদিন জানবে ভ্যাকসিন এসেছে, তার আগে অবধি ভ্যাকসিন আসেনি। অন্য লোক কোথায় পেলো সেটা আমার কোনো লাভ নেই, আমার হাতে যখন আসবে ভ্যাকসিন তখন জানবো ভ্যাকসিন এসেছে। আচ্ছা, তুমি আমাকে আরেকটা পয়েন্ট, দুজনের জন্য, যেহেতু আমার শোটা প্রায় শেষের মুখে এসে গেছে, তো আমার দুজনের ক্ষেত্রেই আমার একটা প্রশ্ন, বিকজ দুজনেই দুটো ফিল্ড থেকে আসে, যে ভার্চুয়াল মিডিয়াম, মানে আমরা তো আজকে ওটিটি প্ল্যাটফর্মেই কথা বলছি, ডিজিটাল মিডিয়ামটা যেটা বলছি, ডিজিটাল মিডিয়ামটা কি কালকের দিনে একটা খুব বড় অবলম্বন? মানে যদি লকডাউন উঠে যায়, খুব পয়েন্ট, লকডাউন উঠে গেল, তারপরেও কি ডিজিটাল মিডিয়াম একটা বড় অবলম্বন থাকবে? আর ভ্যাকসিন যদি এসে যায়, তারপরেও কি ডিজিটাল মিডিয়াম একটা বড় অবলম্বন থাকবে? আরেকটা ব্যাপার, মানুষ না অভ্যাসের দাস। আমরা এখন যেভাবে ধরো আজকে যারা ওয়ার্ক ফ্রম হোম করছে, যেভাবে অভ্যস্ত হয়ে যাচ্ছে, তারা কি আবার যখন ভ্যাকসিন চলে আসবে, আবার যখন সবকিছু নর্মাল হয়ে যাবে, তখন কি আবার ওরকম ভাবে কাজে ফিরতে পারবে? তো দুটোই প্রশ্ন দুজনের কাছে। প্রথমে ফাইজাল ভাইকে জিজ্ঞাসা করি, তারপর আমি সায়নদার কাছে আসছি। ফাইজাল ভাই, প্লিজ সে। না, আসলে আমাদের কোভিড-19 করোনা ভাইরাস আমাদের অনেক বড় শিক্ষা দিয়ে গেছে। আমাদের শিখতে হবে, আমাদের ডিজিটাল সিস্টেমটা আমাদের আরো ভালো শিখতে হবে। এটা না শিখলে আমাদের অনেকই প্রবলেম। আজকে করোনা ভাইরাস আছে, পৃথিবীতে আল্লাহ না করে আবার অন্যটা জিনিস আসতে পারে। এই জিনিসটা যদি চালু থাকে, তাহলে আমাদের ওই সময় ওই জিনিসটা যুদ্ধ করার জন্য আমাদের খুবই সহজ হয়ে যাবে। এটা চালালে সবাইকে প্র্যাকটিস থাকতে হবে। আমি একটা লিঙ্ক পাঠালাম, এই লিঙ্কটা আমার কোথায় লিঙ্কটা চাপতে হবে, কিভাবে জানতে হবে, যদি নাই জানি তা আপনাকে আমি টাচে পাবো না। এটা সবার ভিতরে শিখতে হবে। খালি স্মার্টফোন নিয়ে নাড়াচাড়া করলাম, ফেসবুকে ছবি দেখলাম, ওই দেখে ওটা মাথা খারাপ হয়ে যাবে। বাট স্মার্টফোন অনেক কিছু আছে, তাই এটা শিখতে হবে। এখন যদি সে না শেখে, এটা হচ্ছে কে কিভাবে নিজের, বলে না যে একটা স্মার্টফোন দিয়ে একজন রাজা হয়ে যায়, একটা মানে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন, যিনি একটা শুধু পেন দিয়ে গোটা বিশ্বকে জয় করে ছিলেন, মানে তার কিছু লাগেনি। তো যেভাবে যে যেটাকে ইউজ করে, তো পজিটিভ সাইড দিয়ে যদি মানুষ ইউজ করে, মানুষ অবশ্যই একটা ভালো জায়গায় যাবে। একদম ঠিক বলেছে, আমাদেরকে প্রস্তুত হয়ে থাকতে হবে, কালকে যদি এরকম আবার একটা কিছু আসে, যাতে আমাদের কাছে একটা অল্টারনেটিভ থাকে। দ্যাট ইজ দ্য মেইন আনসার ইউ ওয়ান্টেড টু গিভ, যে আমাদের কাছে একটা অল্টারনেটিভ থাকলো, আমরা সিকিউর আছি, ভাই এসছে, আমি আবার আমাদের কাজটা যাতে আমাদের না বন্ধ হয়, তার জন্য আমরা একটা অল্টারনেটিভ ওয়েতে আবার এগিয়ে যেতে পারবো। আচ্ছা, সায়নদা কি বল? না, আমার বক্তব্য হলো যে যেরকম সন্দীপ তুমি বললে যে মানুষ স্বভাবের দাস, ঠিক আছে। আজকে ডিজিটাল প্ল্যাটফর্মের কথা বলি, আজকে কিন্তু আমরা বেঁচেই আছি নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, হটস্টার, ভুট, হইচই এর উপর। এই টিভি আমি জানি না নিউজ ছাড়া আর কেউ কিছু টিভিতে, সিনেমা এখন আর টিভিতে দেখে কিনা, এর মধ্যেই সবাই দেখছে। এটা কিন্তু আমাদের বাঁচিয়ে রেখেছে। তো আমাদের মানুষ কিন্তু অলরেডি, মানুষের বাড়িতে খাবার থাক না থাক, জামা কাপড় থাক না থাক, একটা স্মার্টফোন সবার কাছে আছে। আর ধান্দা নাদান রিলায়েন্স জিওর জন্য দেশে ডেটার কোনো অভাব নেই।
তো এবার এই আজকের ডেটে এই আমরা বুঝতে পারছি এটা আমাদের কাছে কত ভাইটাল। এই জিনিসটা যদি আজ থেকে 15 বছর আগে হতো তাহলে এই যে ডিপ্রেশনটা আজকে যতটা কম সংখ্যায় আছে অনেক বেড়ে যেত। কারণ অ্যাটলিস্ট আজকে সন্দীপ আমি যখন কথা বলছি আমি ফেজল ভাইকে দেখতে পাচ্ছি, তোমাকে দেখতে পাচ্ছি। আজ থেকে 15-20 বছর আগে হলে একটা ফোন, তার মধ্যে এসটিডিও থাকতো না, সব ফোনে এসটিডি থাকতো না, আর একটা ল্যান্ডলাইন কল ম্যাক্সিমাম, মানুষকে দেখতে পেত না। তো এই ডিজিটাল মিডিয়ামটা আমাদের সব ক্ষেত্রে ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা থেকে যাবে। এটা তো সায়েন্স তো একটা আর্টিফিশিয়াল একটা অক্সিজেনের মতো হয়ে গেছে, যেটা একদম টেকনোলজি ইজ ইভলভিং। বাঁচিয়ে রেখেছে। শুধু সবথেকে ভালো পয়েন্ট যেটা হলো যে যতই ইনভেনশন হোক, টেকনোলজি যেদিকে যাক, পৃথিবী কিন্তু 3 মাস নিঃশ্বাস নিতে পেরেছে। পৃথিবী অক্সিজেন পেয়েছে 3 মাস। খুব দামি কথা বলেছে। আজকে আমি বাইরে গেলে সন্দীপ আমি বলছি আমার বাইরে এই ক্লাইমেট আমি এম নট ইউজ টু, আমরা পলিউশনের সাথে ইউজ টু। আমার বাইরে প্রথম দিন যেদিন বেরিয়েছি সেদিন আমার একটু অদ্ভুত লাগছে যে আরে এরকম ভাবে তো আমি কোনোদিন নিঃশ্বাস নিই। তো অনলি যদি আমরা ডিপ্রেশন কাটাতে চাই, আমরা এইগুলো পজিটিভ পয়েন্টস। মানে সবকিছু একটা পজিটিভ দিকে এইগুলো হয়েছে। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার, আমাদের এসপিএম লেভেল, যেটা বাতাসে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার যেটাকে বলা হয়, যেটা মেইন আমাদের ওই ফুয়েল থেকে আসে এন্ড এভরিথিং, যেটা আসে বার্ন ডিজেল থেকে হয়, তো সেগুলো তো আজকে কমে গেছে। আজকে পলিউশন কন্ট্রোল হয়েছে। আর সব থেকে বড় ব্যাপার, গ্লোবাল ওয়ার্মিং কিন্তু অনেক কমে গেছে। আজকে কিন্তু টেম্পারেচার রাইজ, তুমি খেয়াল করে দেখো, এই বছরে কিন্তু টেম্পারেচার রাইজ হয়েছে, গরম পড়েছে। কিন্তু ওই যে একটা অস্বাভাবিক গরম পড়তো, মানে লোকেরা, মানে কলকাতাতে আমি থাকাকালীন মানে দাপাচ্ছি, পাচ্ছি না, পাগল হয়ে যাচ্ছে। এপ্রিল মাসে সেই অবস্থা আমাদের মার্চ এপ্রিলে হতো আগের বার। এখন কি যে আজকাল যে গরমটা হয়েছে ওটা একটা ডিপ্রেশন, আবার একটা ঝড় আসার কথা আমরা শুনছি। ফেজল ভাই আপনারা সাবধানে থাকবেন, কারণ আমরা ম্যাক্সিমাম দেখি ঝড়গুলো বাংলাদেশে ঘুরে চলে যায়। হ্যাঁ, এখানে খুব একটা এফেক্ট হয় না, ঝড়গুলো ওইদিকে চলে যায়। তো আবার একটা বড় ঝড় অলরেডি নিউজে আসছে, নেক্সট উইক সেটা হিট করার কথা আছে। তার জন্য হয়তো আমাদের হিউমিডিটিটা খুব বেড়ে গেছে। আপনারা পশ্চিমবঙ্গ, আমাদের বাংলাদেশ, আমরা করলাম এই আমাদের খুলনার অঞ্চলের কথাই বলি, এই আপনাদের কলকাতা আমাদের বাইয়ার 105 কিলো হবে, তা আমরা করলাম বেঁচে আসি করলাম। আপনারা পশ্চিমগুলো একই অবস্থা, এই সুন্দরবনের জন্য করলাম আমরা অনেক স্যাক্রিফাইস পেয়ে যাই। একদম, ওটাই যাতে নষ্ট না হয়। আমাদের সুন্দরবনও অক্সিজেন পেয়ে গেল। সুন্দরবনে আমাদের ম্যানগ্রোভ যেটা ইকোলজিক্যাল সিস্টেমকে বাঁচিয়ে রেখেছে, সেইটা অক্সিজেন পেল। 3 মাস এদের জন্য, নেচারের জন্য অনেক। 3 মাস অনেক অনেক, এক একটা দিন অনেক, যে সারা পৃথিবীতে দিক থেকে নিলাম। আর এটা কিন্তু একটা পজিটিভ দিক হলো নেচারের জন্য। মানে মানুষ কোনোদিন, মানে এই লকডাউন কিন্তু কোনো রাজ্যের কোনো মন্ত্রী হোক বা সিএম হোক বা পিএম হোক, সে করাতে পারতো না। এই করোনা এসে কিন্তু নেচারকে একটা ভালো দিকে নিয়ে গেছে। মানে যেটা অ্যালার্মিং হলো সন্দীপ, আগামী দিনের জন্য এটাও ভাবতে হবে। আজকে এই পরিস্থিতিতে আমরা লকডাউনে আছি, আমরা বেঁচে আছি কারণ এই ভাইরাসটা এয়ারবর্ন নয়। কালকের ডেটে যদি এই এয়ারবর্ন ভাইরাস হয় তাহলে সারা পৃথিবীতে মানুষ মৃত্যু হয়ে যাবে। সেইটা কিন্তু সায়েন্টিস্টদের এখন থেকে ভাবা উচিত যে আমরা কিভাবে বাঁচবো। কারণ তোমার যদি এই ভাইরাস এয়ারবর্ন হতো, মানে ভেরি ভাইটাল, এটা আমি কিউ পয়েন্ট করব যে যদি কালকে if this virus becomes airborne tomorrow or any day later, then what will we do? Then what will I do? আমার তো এখন নিজেরই হাত পাত কাঁপতে শুরু করে দিয়েছে, মানে সব আটকে দিয়ে, মানে এয়ারবর্ন হলে কি হবে? দাদা একটা ভালো একটা কথা বলছে, আমার খুবই ভালো লাগছে। সায়েন্টিস্টদেরকে ভাবতে হবে আগে। পৃথিবীটারে অনেক অনেক সুযোগ পাইছে আমাদের, যেভাবে মানুষজন আমরা মুভমেন্ট করতাম, পৃথিবীর অন্য হালকা পাইছে, তারা একটু বাঁচার চেষ্টা করছে। যাই হোক, খুব ভালো কথা বলছে দাদা, খুব লাইকি কথা, আমার খুব ইম্পর্টেন্ট কথা। এটা কেন আমাদের ফেসবুকে অনেক কথাই আসে, আপনার এই কথাটা আমি জানলাম। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো কালকে আমার ফেসবুক কিছু লেখালেখি করি। শোনো না, ফেজল ভাইকে রিকোয়েস্ট আছে, সায়নদার দাদা মানে আমার দাদা ওখানে আছে, কোনো রকম কোনো হেল্প লাগলে কিন্তু একটু করো অবশ্যই। না, দরকার পড়লে নিশ্চয়ই বলবো। এখন অবধি জাস্ট নাম্বারটা দিয়ে দিবেন, আমার ঢাকায় কথা বলবো, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। নিশ্চয়ই হেল্প তুমি কাছে আমার মানুষ তো ওখানে আছে, আমি এটা আজকে জানতে পেরেছি। তোমাকে আগে বলতাম
যেটা হেল্প করার কথা, তুমি যে আজকে বলেছো আমার খুব ভালো লাগলো সেটার জন্য। যদি ওনার যদি ভালো লাগে খুলনায় চলে আসুক, আমি হোটেলে রেখে দেবো, সমস্যা আসছে। আমি বলছি, আমি ফেজাল ভাইকে বললাম যে ফেজাল ভাই আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী ভাইকে বলছি, তো আমি আশা করি আমাদের হ্যাঁ অবশ্যই আমি তার সাথে কথা বলবো, অলরেডি একটু কথা বলছি, কালকে আরো কথা বলবো। সে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, সে কলকাতায় অনেক বন্ধু আছে, অবশ্যই জয়েন করবে। আমি তোমার কথা বলবো, তুমি এই ভিডিওটা তাই আজকে পাঠাবো, তুমি যদি আমাকে রেকর্ডিংটা দিয়ে দাও আমি তাহলে পাঠাবো। যখন রিলিজ হবে তখন তো পাঠাবোই আমাদের প্রোগ্রাম। Yes, thank you so very much. Have a great time ahead and let's beat this COVID-19 virus together. We shall overcome and we will overcome.